অর্থ আমাদের জীবনের প্রায় প্রতিটি অংশকে রূপ দেয়, তবুও বেশিরভাগ মানুষই কখনই এটি আয়ত্ত করতে শেখে না। তারা কঠোর পরিশ্রম করে, যা তারা করতে পারে তা উপার্জন করে এবং আশা করে যে ভবিষ্যৎ নিজেই নিজের যত্ন নেবে। কিন্তু আশা কোনো কৌশল নয়। এই বইয়ে লেখক অর্থের জগৎকে এমনভাবে ভেঙে দিয়েছেন যা সহজ, স্পষ্ট এবং গভীরভাবে ক্ষমতায়নকারী। তিনি ব্যাখ্যা করেছেন যে আর্থিক স্বাধীনতা বিশেষজ্ঞ বা ধনী ব্যক্তিদের জন্য সংরক্ষিত নয়, এটি এমন যে কেউ পেতে পারে যারা কয়েকটি প্রয়োজনীয় নীতি বোঝে। এই যাত্রা আয় বৃদ্ধি বা বিনিয়োগ গড়ে তোলার চেয়েও বেশি কিছু নিয়ে। এটি নিয়ন্ত্রণ অর্জন, ভয় হ্রাস এবং এমন একটি জীবন পরিকল্পনা করার বিষয় যেখানে অর্থ চাপের উৎসের পরিবর্তে স্বাধীনতার হাতিয়ার হয়ে ওঠে। সামনের অধ্যায়গুলি আপনাকে বিভ্রান্তি থেকে স্পষ্টতার দিকে, অনিশ্চয়তা থেকে আত্মবিশ্বাসের দিকে এবং শেষ পর্যন্ত সীমাবদ্ধতা দ্বারা নয়, বরং সম্ভাবনা দ্বারা সংজ্ঞায়িত আর্থিক জীবনের দিকে পরিচালিত করবে। অধ্যায় 1, আর্থিক স্বাধীনতার দিকে যাত্রা। প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন অর্থ আর দূরবর্তী ধারণা থেকে দূরে সরে যায় এবং তাদের পছন্দ, ভয় এবং সম্ভাবনার অনুভূতিকে গঠনকারী একটি অনিবার্য শক্তিতে পরিণত হয়। এই অধ্যায়টি সেই মুহূর্ত থেকেই শুরু হয়। এটি লেখকের বিশ্বাসকে প্রতিফলিত করে যে বেশিরভাগ মানুষ এমন একটি আর্থিক ব্যবস্থার মধ্যে আটকা পড়ে থাকে যা তারা কখনো পুরোপুরি বোঝে না। তারা এমন নিয়ম অনুসরণ করে যা তারা কখনো শেখেনি এবং তারা কখনো বেছে না নেওয়া উদ্বেগ বহন করে। লেখের মতে, অর্থ আয়ত্ত করার উদ্দেশ্য লোভ নয়, সঞ্চয় নয়, এবং আরও কিছুর জন্য অবিরাম তারা নয়। এটি মুক্তি। এটি ভয়ের পরিবর্তে স্থিতিশীলতার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি কেবল প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে জীবনকে ডিজাইন করার স্বাধীনতা। লেখক এই যাত্রার সূচনা এই ধারণাটি ভাগ করে নিয়েছেন যে অর্থ এমন একটি খেলা যা সবাই খেলে কিন্তু প্রায় কাউকে শেখানো হয় না। বেশিরভাগ ব্যক্তি এমন একটি খেলায় দর্শক যার জন্য তাদের প্রকৃতপক্ষে মাঠে নামতে হয়। লেখকের মতে, আর্থিক জগৎ মানুষ যতটা ধরে নেয় ততটা জটিল নয়, বরং এটি ইচ্ছাকৃতভাবে জটিলতায় আবৃত যাতে সাধারণ মানুষ নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং তাদের ক্ষমতা প্রতিষ্ঠান, উপদেষ্টা এবং সিস্টেমের হাতে তুলে দেয় যা তাদের অজ্ঞতা থেকে সুবিধা নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে সমাজ কিভাবে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে বিনিয়োগ, সঞ্চয়, পরিকল্পনা এবং সম্পদ তৈরি করা কেবল বিশেষজ্ঞদের জন্য সংরক্ষিত বিষয়। কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে এই বিশ্বাস আর্থিক সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। আসল সমস্যা বুদ্ধিমত্তার অভাব নয়, এটি সহজলভ্য নির্দেশনার অভাব। আর্থিক জগৎ খুব কমই মানুষের সাথে তাদের বোধগম্য ভাষায় কথা বলে। এই বই এবং এর যাত্রা সেই ব্যবধান পূরণ করার চেষ্টা করে। অধ্যায়টি যখন সামনে এগিয়ে যাচ্ছে, লেখক ব্যাখ্যা করছেন যে আর্থিক স্বাধীনতা শুরু হয় স্পষ্টতা দিয়ে। এটি এই উপলব্ধি দিয়ে শুরু হয় যে অর্থ কেবল উপার্জন করা যায় না, এটি বৃদ্ধি পায়। এটি অভ্যাস, সিদ্ধান্ত এবং ব্যবস্থা দ্বারা গঠিত যা হয় আপনার পক্ষে অথবা আপনার বিরুদ্ধে কাজ করে। লেখকের মতে, সকলেই অর্থের খেলায় অংশগ্রহণ করে, কিন্তু খুব কম সংখ্যক মানুষই সেই নিয়মগুলি শেখে যা আয়ত্তের দিকে পরিচালিত করে। তিনি প্রতিফলিত করেন যে কিভাবে মানুষ প্রায়শই অপ্রত্যাশিত জিনিসগুলিতে বিশ্বাস করে। এমন চাকরি যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না, এমন বাজার যা তারা অধ্যয়ন করে না, এবং এমন প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি যা তাদের সর্বোত্তম স্বার্থের কথা মনে রাখে না। লেখক পরামর্শ দেন যে প্রকৃত আর্থিক নিরাপত্তা অন্ধবিশ্বাস থেকে আসে না, এটি জ্ঞান থেকে আসা উচিত, এমন জ্ঞান যা সহজ, কাঠামোগত এবং যে কেউ প্রয়োগ করতে পারে তার জন্য যথেষ্ট কার্যকর। এই ভূমিকা লেখকের মূল আহ্বানের মাধ্যমে শেষ হয়। ভয়, বিভ্রান্তি এবং আর্থিক নিষ্ক্রিয়তা থেকে দূরে সরে আসুন এবং এমন একটি মানসিকতায় পা রাখুন যেখানে অর্থ বোঝা নয়, বরং একটি হাতিয়ার হয়ে ওঠে। তিনি জোর দিয়ে বলেন যে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য একজন ব্যক্তির নিখুঁত সময়, চরম বুদ্ধিমত্তা বা উচ্চ আয়ের প্রয়োজন নেই। তাদের যা প্রয়োজন তা হল বোধগম্যতা। তাদের যা প্রয়োজন তা হল একটি ব্যবস্থা। তাদের যা প্রয়োজন তা হল
এমন একটি খেলা নিয়ন্ত্রণ করার ইচ্ছা যা তারা সারা জীবন ধরে অজান্তেই খেলে আসছে। যাত্রাটি এখানেই শুরু হয়, এই স্বীকৃতি দিয়ে যে অর্থ আয়ত্ত করা শেষ পর্যন্ত পছন্দ, আচরণ আয়ত্ত করা এবং একজন ব্যক্তির ভবিষ্যতের গতিপথকে রূপদানকারী অদৃশ্য শক্তিগুলিকে আয়ত্ত করা। এই প্রথম অধ্যায়ে ভিত্তি স্থাপন করা হয়েছে। কেউ যেখান থেকেই শুরু করুক না কেন, আর্থিক স্বাধীনতা সম্ভব এবং এর দিকে যাওয়ার পথ বিশ্ব তাদের বিশ্বাসের চেয়ে অনেক সহজ। অধ্যায় 2, আপনার আর্থিক ভাগ্যের মালিক হওয়া। দ্বিতীয় অধ্যায়টি শুরু হয় একটি কঠিন সত্যের মুখোমুখি হওয়ার মাধ্যমে। বেশিরভাগ মানুষই তাদের আর্থিক জীবনের মধ্য দিয়ে ভেসে যায় উদ্দেশ্য ছাড়াই। তারা যা পারে তাই উপার্জন করে, যা করতে হয় তা ব্যয় করে, যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করে এবং আশা করে যে ভবিষ্যৎ কোনোভাবে নিজের যত্ন নেবে। লেখকের মতে, অর্থের সাথে এই নিষ্ক্রিয় সম্পর্ক আর্থিক স্বাধীনতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি। লেখক ব্যাখ্যা করেছেন যে আর্থিক সাফল্য ভাগ্য বা অসাধারণ পরিস্থিতির ফলাফল নয়, এটি সচেতন নিয়ন্ত্রণ, ইচ্ছাকৃত পদক্ষেপ এবং নিজের জীবনের দিক নির্দেশনার দায়িত্ব স্বীকার করা সাহসের ফলাফল। তিনি একটি শক্তিশালী ধারণা উপস্থাপন করেন, প্রতিটি আর্থিক সিদ্ধান্ত, তা যত ছোটই হোক না কেন, আপনি কে হচ্ছেন তার একটি সংকেত পাঠায়। লেখক পরামর্শ দেন যে অর্থ পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত। যখন একজন ব্যক্তি নিজেকে বলে যে তিনি অর্থের সাথে খারাপ, তখন তারা একটি মানসিক কারাগার তৈরি করে। যখন তারা বিশ্বাস করে যে সম্পদ অন্যদের জন্য, তখন তারা তাদের নিজস্ব সম্ভাবনার চারপাশে দেয়াল তৈরি করে। কিন্তু যে মুহূর্তে কেউ মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নেয়, প্রকৃত অটল মালিকানা, সবকিছু বদলে যায়। লেখকের দৃষ্টিতে দায়িত্ব কোনো বোঝা নয়, এটি একটি দরজা। এটি একজনের আর্থিক গল্প পুনর্লিখনের সম্ভাবনা খুলে দেয়। কিন্তু দায়িত্বের জন্য সততা প্রয়োজন। এর জন্য খরচের অভ্যাস, ঋণ, ভয় এবং ধরনগুলিকে অজুহাত বা অস্বীকার ছাড়াই দেখার ইচ্ছা থাকা প্রয়োজন। বেশিরভাগ মানুষ এটি এড়িয়ে চলে কারণ অর্থ মানসিক ওজন বহন করে। এটি নিরাপত্তা, ক্ষমতা, ব্যর্থতা, মর্যাদা এবং ভয়ের প্রতীক। লেখক জোর দিয়ে বলেছেন যে যতক্ষণ না এই আবেগগত স্তরগুলিকে স্বীকৃতি দেওয়া হয়, ততক্ষণ প্রকৃত আর্থিক স্বচ্ছতা ফুটে উঠতে পারে না। এরপর তিনি বর্ণনা করেন কিভাবে মানুষ প্রায়শই ছোট ছোট পছন্দের ক্ষমতাকে অবমূল্যায়ন করে। অল্প কিছু সঞ্চয় ধারাবাহিকভাবে মানসিক শান্তি তৈরি করে। একটি ছোট অভ্যাস এড়িয়ে গেলে দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করা যায়। বছরের পর বছর ধরে প্রয়োগ করা কৌশলের একক পরিবর্তন একজন ব্যক্তির আর্থিক জীবনের পুরো গতিপথ পরিবর্তন করতে পারে। লেখকের মতে, দক্ষতা ব্যাপক রূপান্তর দিয়ে শুরু হয় না, বরং সচেতনতা দিয়ে শুরু হয়। অর্থ কোথায় প্রবাহিত হয়, কেন এটি সেখানে প্রবাহিত হয় এবং সময়ের সাথে সাথে প্রতিটি সিদ্ধান্ত কিভাবে সংমিশ্রিত হয় সে সম্পর্কে সচেতনতা। লেখক আর্থিক ইচ্ছা ছাড়া জীবনকে মানচিত্র ছাড়া বিশাল সমুদ্রে ভ্রমণের সাথে তুলনা করেছেন। আপনি হয়তো দুর্ঘটনাক্রমে সুন্দর জায়গায় ভেসে যেতে পারেন, কিন্তু প্রায়শই আপনাকে এমন স্রোতের দ্বারা বয়ে নিয়ে যাওয়া হবে যা আপনার কোনো কাজে আসে না। তিনি ব্যাখ্যা করেন, অর্থ তার নিজস্ব একটি স্রোত। যদি আপনি এটিকে পরিচালনা না করেন, তবে এটি আপনাকে পরিচালনা করবে এবং এটি আপনাকে যেখানে যেতে চান সেখানে নিয়ে যাবে না। এই অধ্যায়ে তিনি আরেকটি রূপান্তরকারী নীতি তুলে ধরেছেন, মডেলিংয়ের গুরুত্ব। মানুষ প্রায়শই কোনো উদাহরণ, পরামর্শদাতা এবং অস্পষ্ট আকাঙ্ক্ষার বাইরে কোনো অনুপ্রেরণা ছাড়াই সম্পদ গড়ে তোলার চেষ্টা করে। লেখক পরামর্শ দিয়েছেন যে আর্থিক দক্ষতা অর্জনের দ্রুততম উপায়গুলির মধ্যে একটি হল যারা ইতিমধ্যেই এটি অর্জন করেছে তাদের অধ্যয়ন করা, তাদের পরিস্থিতি অনুকরণ করা নয়, বরং তাদের মানসিকতা, তাদের কৌশল এবং তাদের সাফল্যকে রূপদানকারী নীতিগুলি বোঝা। লেখের মতে, আর্থিক দক্ষতা সর্বজনীন আইন থেকে তৈরি এবং এই আইনগুলি যে কেউ পালন করতে এবং গ্রহণ করতে ইচ্ছুক দ্বারা শিখতে পারে। এরপর তিনি তাৎক্ষণিক তৃপ্তি এবং দীর্ঘমেয়াদী তৃপ্তির মধ্যে দ্বন্দ্ব বর্ণনা করেন। লেখক আধুনিক জীবন কিভাবে আবেগপ্রবণ ভোগ
আবেগগত ব্যয় এবং অগ্রগতির ছদ্মবেশে আনন্দের জন্য ক্রমাগত তাড়াহুড়োকে উৎসাহিত করে তা নিয়ে আলোচনা করেন। কিন্তু আর্থিক দক্ষতা অর্জনের জন্য মূল্যবোধের বোধগম্যতা প্রয়োজন। এর জন্য ধৈর্য প্রয়োজন। ক্ষণিকের তৃপ্তির চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বেছে নেওয়ার জন্য শৃঙ্খলা প্রয়োজন। লেখক ব্যাখ্যা করেন যে যারা অর্থ আয়ত্ত করে তারা অভাব বা ত্যাগ দ্বারা চালিত হয় না, তারা স্বচ্ছতা দ্বারা চালিত হয়। তারা জানে যে তারা তাদের ভবিষ্যৎ কেমন দেখতে চায় এবং তারা সেই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তাদের পছন্দগুলি সংগঠিত করে। অধ্যায়টি এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে এগিয়ে চলেছে যে সম্পদ কেবল সম্পদ জমা করার বিষয় নয়। সম্পদ হল ইচ্ছার সাথে বেঁচে থাকার স্বাধীনতা। এটি হল প্রয়োজনের চেয়ে ইচ্ছার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটি এমন নিরাপত্তা যা একজন ব্যক্তিকে আর্থিক অস্থিরতার মধ্যে ভেঙে পড়ার ভয় ছাড়াই উদ্দেশ্য অর্জন করতে দেয়। লেখকের মতে আর্থিক স্বাধীনতা কোনো সংখ্যা দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, এটি একটি অনুভূতি দ্বারা সংজ্ঞায়িত করা হয়, আত্মবিশ্বাস, নিয়ন্ত্রণ এবং এই নীরব আশ্বাস যে আপনি আর আপনার বোধগম্যতার বাইরের শক্তির করুণায় নেই। লেখক এই অধ্যায়টি শেষ করেছেন এমন একটি উক্তি দিয়ে যা পাঠকের মানসিকতার পরিবর্তনে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করে। তিনি ব্যাখ্যা করেন যে দক্ষতা অর্জনের শুরু হয় একটি অপরিহার্য বিশ্বাস দিয়ে, আমি আমার আর্থিক ভবিষ্যতের জন্য দায়ী। এই বিশ্বাস বারবার এবং আলিঙ্গন করা অর্থের সাথে একজন ব্যক্তির সম্পর্ককে নতুন করে সংযুক্ত করে। এটি অসহায়ত্বকে শক্তি দিয়ে এবং বিভ্রান্তিকে স্পষ্টতা দিয়ে প্রতিস্থাপন করে এবং একবার দায়িত্ব ভিত্তি হয়ে উঠলে এগিয়ে যাওয়ার পথ যত জটিলই হোক না কেন চলাচলযোগ্য হয়ে ওঠে। এই অধ্যায়টি নিষ্ক্রিয় অস্তিত্ব থেকে সক্রিয় মালিকানায় রূপান্তরকে চিহ্নিত করে। এটি এমন একটি যাত্রার সূচনা করে যেখানে অর্থ আর ভয় বা হতাশার উৎস নয়, বরং একটি শক্তিশালী হাতিয়ার যা একজন ব্যক্তির জীবনের গতিপথকে নতুন করে রূপ দিতে পারে। অধ্যায় ৩, জটিলতার মায়া এবং সম্পদের সরলতা। এই অধ্যায়টি শুরু হয় মানুষ এবং আর্থিক স্বাধীনতার মধ্যে সবচেয়ে বড় বাধাগুলির একটি পরীক্ষা দিয়ে। অর্থের জগৎ বোঝার জন্য অত্যন্ত জটিল এই বিশ্বাস। লেখক ব্যাখ্যা করেছেন যে এই বিশ্বাস ইচ্ছাকৃতভাবে আর্থিক প্রতিষ্ঠান, উপদেষ্টা এবং ব্যবস্থা দ্বারা শক্তিশালী করা হয়েছে, যারা সাধারণ মানুষ যখন বিভ্রান্ত থাকে তখন উপকৃত হয়। জটিলতা এমন একটি বাধা হয়ে দাঁড়ায় যা ব্যক্তিদের নির্ভরশীল, নিষ্ক্রিয় এবং অনিশ্চিত রাখে। লেখকের মতে সত্যটি অনেক সহজ। সম্পদ সর্বজনীন নীতির একটি ছোট সংগ্রহের উপর নির্মিত হয় এবং একবার এই নীতিগুলি বোঝা গেলে ধোঁয়াশা দূর হতে শুরু করে। লেখক আলোচনা করেছেন কিভাবে আর্থিক ভাষা এক ধরনের বৌদ্ধিক বর্মে পরিণত হয়েছে। সম্পদ বরাদ্দ, সূচক তহবিল, মূলধন লাভ এবং বাজারের অস্থিরতার মতো শব্দগুলি অপরিচিত কারো কাছে ভয়ঙ্কর শোনায়, কিন্তু এই শব্দগুলির পিছনের ধারণাগুলি সহজাতভাবে জটিল নয়। সমস্যা হল যে মানুষকে শেখানো হয়েছে যে তারা যা বোঝে না তাকে ভয় পেতে, বরং কৌতূহল নিয়ে এটির সাথে যোগাযোগ করতে। লেখকের মতে আর্থিক সাক্ষরতার জন্য মেধার প্রয়োজন হয় না, এর জন্য ইচ্ছাশক্তি প্রয়োজন, এর জন্য ধৈর্য প্রয়োজন, প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস প্রয়োজন। তিনি বর্ণনা করেছেন যে জটিলতার মায়া কিভাবে ঢাল হিসেবে ব্যবহৃত হয়। অনেক উপদেষ্টা নিজেদেরকে আর্থিক জগতের অপরিহার্য ব্যাখ্যাকারী হিসেবে উপস্থাপন করেন। তারা ক্লায়েন্টের অভিভূত বোধের উপর নির্ভর করেন, বিশ্বাস করেন যে একমাত্র নিরাপদ পছন্দ হল নিয়ন্ত্রণ হস্তান্তর করা। লেখক জোর দিয়ে বলেন যে এভাবে ক্ষমতায়ন অর্জিত হয় না। প্রকৃত দক্ষতা আসে নিয়মগুলি যথেষ্ট ভালোভাবে বোঝার মাধ্যমে, ভয়ের বশবর্তী হয়ে দায়িত্ব ছেড়ে দেওয়ার পরিবর্তে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করার মাধ্যমে। লেখকের মতে প্রতিটি ব্যক্তির সম্পদ গঠনের মৌলিক বিষয়গুলি শেখার ক্ষমতা রয়েছে। একমাত্র বাধা হল ভুল ধারণা যা তারা পারে না। অধ্যায়টি এগিয়ে যাওয়ার সাথে সাথে লেখক একটি রূপান্তরকারী ধারণাটি ভেঙে ফেলেছেন। সম্পদের পথ সহজ, কিন্তু সরলতার জন্য শৃঙ্খলা প্রয়োজন। অভিজাত প্রতিষ্ঠানগুলিতে কোনো গোপন সূত্র লুকিয়ে থাকে না। ধনীদের জন্য কোনো একচেটিয়া কৌশল সংরক্ষিত থাকে না। মূল নীতিগুলি
ধারাবাহিকভাবে সঞ্চয় করা, বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করা, ফি কমানো, মূলধন রক্ষা করা এবং ভারী কাজ করার জন্য সময় দেওয়া প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্যমান। তবুও বেশিরভাগ মানুষ শর্টকাট খুঁজতে তাদের জীবন ব্যয় করে, কারণ সহজ সত্য খুব কমই উত্তেজনাপূর্ণ মনে হয়। লেখক আর্থিক দক্ষতা অর্জনের সাধনাকে শারীরিক সুস্থতার সাথে তুলনা করেছেন। সুস্থ থাকার নিয়মগুলি সহজ। ভালো খাবার খান, ঘন ঘন চলাফেরা করুন, সঠিকভাবে বিশ্রাম নিন। তবুও লক্ষ লক্ষ মানুষ চরম খাদ্যাভ্যাস, অলৌকিক ওষুধ এবং অবাস্তব প্রতিশ্রুতির পিছনে ছুটছেন, কারণ মৌলিক বিষয়গুলি খুব সাধারণ বলে মনে হয়। একইভাবে মানুষ লাভজনক পরিকল্পনা, দ্রুত সম্পদের কৌশল এবং নাটকীয় বিনিয়োগের সন্ধান করেন, বিশ্বাস করেন যে অসাধারণ ফলাফল অবশ্যই অসাধারণ কর্মকাণ্ড থেকে আসবে। লেখের মতে এই মানসিকতা মানুষকে অপ্রয়োজনীয় ঝুঁকি, হতাশা এবং আর্থিক অস্থিরতার চক্রের দিকে নিয়ে যায়। এই অধ্যায়টি ব্যাখ্যা করে বিস্তৃত হয়েছে যে আর্থিক শিল্প প্রায়শই আবেগগত সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করে। যখন বাজার উত্থান করে তখন মানুষ লোভের দ্বারা প্রলুব্ধ হয়। যখন বাজার পতন হয় তখন তারা ভয়ের দ্বারা চালিত হয়। এই আবেগগত পরিবর্তনগুলি ব্যক্তিদের অপ্রত্যাশিত এবং দুর্বল করে তোলে। কিন্তু লেখক জোর দিয়ে বলেছেন যে সম্পদ আবেগগত প্রতিক্রিয়ার মাধ্যমে নয়, বরং শান্ত, ধারাবাহিক কর্মের মাধ্যমে তৈরি হয়। আর্থিক জগৎ তীব্রতার চেয়ে ধৈর্যকে অনেক বেশি পুরস্কৃত করে। লেখক পরামর্শ দিয়েছেন যে যখন একজন ব্যক্তি আবেগপ্রবণ আচরণকে নীরব করতে শেখে, তখন তারা সম্পদ নির্মাণের যাত্রায় উপলব্ধ সবচেয়ে শক্তিশালী সুবিধাগুলির একটি উন্মোচন করে। এরপর তিনি এই ধারণাটি উপস্থাপন করেন যে আর্থিক সাফল্য ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করা নয়, বরং এর জন্য প্রস্তুতি নেওয়া। বেশিরভাগ মানুষ বাজারের সময় নির্ধারণ, প্রবণতা অনুমান করা বা এমন ধরন অনুসন্ধান করার চেষ্টা করে যা তাদের নিশ্চিত করবে। কিন্তু লেখক ব্যাখ্যা করেন যে বিশেষজ্ঞরাও এই প্রচেষ্টায় ব্যর্থ হন। প্রকৃত নিরাপত্তা আসে এমন একটি ব্যবস্থা তৈরি করার মাধ্যমে যা অনিশ্চয়তা সহ্য করতে পারে। এটি এমন একটি কাঠামো তৈরি করার মাধ্যমে আসে যেখানে দীর্ঘমেয়াদী গতিপথ দৈনন্দিন ওঠানামার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি সরলতা, কি কাজ করে তা জানা এবং সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে প্রয়োগ করা। এই অধ্যায়টি আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরে, চক্রবৃদ্ধির শক্তি। লেখক ব্যাখ্যা করেছেন যে চক্রবৃদ্ধি হল প্রায় প্রতিটি প্রধান সম্পদের গল্পের পিছনে নীরব শক্তি। এটি প্রথমে ধীরে ধীরে বৃদ্ধি পায়, তারপর দ্রুত, তারপর অপ্রতিরোধ্যভাবে, যতক্ষণ না ফলাফলগুলি প্রায় জাদুকরী বলে মনে হয়। প্রকৃতপক্ষে চক্রবৃদ্ধি সহজ, কিন্তু এর শক্তি অসাধারণ। লেখকের মতে বেশিরভাগ মানুষ কখনই চক্রবৃদ্ধির সম্পূর্ণ প্রভাব অনুভব করে না, কারণ তারা সন্দেহ, অধৈর্যতা বা আবেগপ্রবণ সিদ্ধান্তের মাধ্যমে প্রক্রিয়াটিকে ব্যাহত করে। যারা চক্রবৃদ্ধির সরলতাকে সম্মান করে তারা প্রায়শই জটিল কৌশল অনুসরণকারীদের চেয়ে অনেক বেশি অর্জন করতে দেখে। অধ্যায়টি যখন তার সমাপ্তির দিকে এগোচ্ছে, লেখক পাঠককে মনে করিয়ে দিচ্ছেন যে আর্থিক স্বাধীনতা শুরু হয় স্বচ্ছতা দিয়ে। জটিলতা যখন দূর হয়ে যায়, তখন যা থেকে যায় তা হল সরল সত্য যে সম্পদ গড়ে তোলা সম্ভব আবেগের পরিবর্তে নীতি, আবেগের পরিবর্তে ব্যবস্থা এবং বিশৃঙ্খলার পরিবর্তে ধারাবাহিকতা অনুসরণ করতে ইচ্ছুক যে কেউ দ্বারা। তিনি জোর দিয়ে বলেন যে আর্থিক জগৎ তাদের পুরস্কৃত করে না যারা সবকিছু জানে, এটি তাদের পুরস্কৃত করে যারা জ্ঞানী, স্থির সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট বোঝে। এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রতিষ্ঠা করে, আর্থিক স্বাধীনতার পথ সহজলভ্য। পৃথিবী হয়তো বিভ্রান্তির স্তরের আড়ালে লুকিয়ে থাকতে পারে, কিন্তু একবার মায়া দূর হয়ে গেলে সম্পদের সরলতা দৃশ্যমান হয়ে ওঠে। এবং সরলতা যখন শৃঙ্খলার সাথে আলিঙ্গন করা হয়, তখন একজন ব্যক্তির সবচেয়ে শক্তিশালী আর্থিক হাতিয়ার হয়ে ওঠে। অধ্যায় 4, ছোট আর্থিক পছন্দের শক্তি। এই অধ্যায়ে দীর্ঘমেয়াদী সম্পদের মূল নীতিগুলির মধ্যে একটি অন্বেষণ করা হয়েছে, ধারণা যে ছোট, সামঞ্জস্যপূর্ণ পছন্দগুলি নাটকীয় বা বিরল কর্মের চেয়ে অনেক বেশি আর্থিক ভাগ্যকে গঠন করে। লেখক ব্যাখ্যা করেছেন যে লোকেরা প্রায়শই বড় সুযোগ,
বড় বেতন বৃদ্ধি বা অসাধারণ পরিস্থিতির জন্য অপেক্ষা করে। তারপর তারা বিশ্বাস করে যে তারা সম্পদের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু এই মানসিকতা এই সত্যটিকে উপেক্ষা করে যে নীরব পুনরাবৃত্তিমূলক আচরণগুলি জীবন পরিবর্তনকারী ফলাফলে পরিণত হয়। লেখক এই ধারণাটি উপস্থাপন করেছেন যে প্রতিটি আর্থিক অভ্যাসই একটি বীজ। কিছু বীজ স্থিতিশীলতা, সুযোগ এবং নিরাপত্তার মধ্যে বৃদ্ধি পায়, অন্যরা চাপ, নির্ভরতা এবং সীমাবদ্ধতার মধ্যে বৃদ্ধি পায়। লেখকের মতে সম্পদ খুব কমই হঠাৎ রূপান্তরের মাধ্যমে তৈরি হয়। এটি সময়ের সাথে সাথে জটিল সূক্ষ্ম সমন্বয়ের মাধ্যমে তৈরি হয়। এই সমন্বয়গুলি মুহূর্তের মধ্যে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু মাস এবং বছরের পর বছর ধরে ধারাবাহিক প্রযোগের পরেই এর প্রভাব দৃশ্যমান হয়। তিনি বর্ণনা করেছেন যে বেশিরভাগ ব্যক্তি কিভাবে তাদের দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তের গুরুত্বকে অবমূল্যায়ন করে। বছরের পর বছর ধরে বারবার করা একটি ছোট অপ্রয়োজনীয় ক্রয় সম্ভাব্য সম্পদের উপর কাঠামোগত নিষ্কাশন হয়ে ওঠে। বছরের পর বছর ধরে পুনরাবৃত্তি করা একটি ছোট ধারাবাহিক বিনিয়োগ আর্থিক স্বাধীনতার ভিত্তি হয়ে ওঠে। লেখক পরামর্শ দিয়েছেন যে যারা সম্পদ অর্জন করে এবং যারা সংগ্রাম করে তাদের মধ্যে পার্থক্য বুদ্ধিমত্তা বা ভাগ্য নয়, এটি ধারাবাহিকতা। পুরস্কারগুলি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও ছোট পদক্ষেপ নেওয়ার ইচ্ছা। এই অধ্যায়ে আবেগ কিভাবে দৈনন্দিন পছন্দগুলিকে প্রভাবিত করে তা পরীক্ষা করে দেখা হয়েছে। অনেকেই অস্বস্তি, একঘেয়েমি বা চাপ মোকাবেলা করার জন্য অর্থ ব্যবহার করেন। লেখক ব্যাখ্যা করেছেন যে ছোট ছোট সিদ্ধান্তগুলি বড় আর্থিক সমস্যার সৃষ্টি করা সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি হল আবেগগত ব্যয়। যখন অর্থ উদ্দেশ্যের পরিবর্তে আবেগের সাথে আবদ্ধ হয়, তখন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা তৈরি করা কঠিন হয়ে পড়ে। লেখকের মতে একজন ব্যক্তি যখন আবেগকে কর্ম থেকে আলাদা করতে শেখে, তখন দক্ষতা অর্জন শুরু হয়। অস্থায়ী অনুভূতির পরিবর্তে দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে জায়গা দেয়। লেখক একটি শক্তিশালী তুলনা উপস্থাপন করেছেন। ঠিক যেমন একটি সুস্থ শরীর গড়ে ওঠে দৈনন্দিন চলাচল এবং সচেতন খাবারের মতো ধারাবাহিক ছোট ছোট আচরণের মাধ্যমে, তেমনি নিয়মিত সঞ্চয়, দায়িত্বশীল ব্যয় এবং ইচ্ছাকৃত বিনিয়োগের মতো বারবার ছোট ছোট কাজের মাধ্যমে একটি সুস্থ আর্থিক জীবন গড়ে ওঠে। ফলাফল প্রথমে নাটকীয় হয় না, তবে সময়ের সাথে সাথে আচরণ চলতে থাকলে তা অনিবার্য। তিনি জোর দিয়ে বলেন যে লোকেরা প্রায়শই তাদের আর্থিক লক্ষ্যগুলি ত্যাগ করে কারণ অগ্রগতি খুব ধীর বলে মনে হয়। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ একইভাবে বৃদ্ধি পায় যেমন ভোর হয়, ধীরে ধীরে, তারপর হঠাৎ। এরপর তিনি ক্ষুদ্র সিদ্ধান্তের ধারণাটি ব্যাখ্যা করেন। এগুলি হল তুচ্ছ পছন্দ, ঋণের পরিবর্তে নগদ ব্যবহার, ছোট খরচ ট্র্যাক করা, বাজেট বান্ধব বিকল্প বেছে নেওয়া, অথবা অল্প পরিমাণ অর্থ সঞ্চয়ে স্থানান্তর করা। লেখক পরামর্শ দেন যে ক্ষুদ্র সিদ্ধান্তগুলি একটি মনস্তাত্ত্বিক আখ্যান গঠন করে। প্রতিটি সিদ্ধান্তই এই বিশ্বাসকে শক্তিশালী করে যে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং বৃদ্ধিতে সক্ষম। একজন ব্যক্তি অর্থ সম্পর্কে নিজেকে যে গল্প বলেন তা এই আচরণগুলির মাধ্যমে আরও দৃঢ় হয় এবং অবশেষে আর্থিকভাবে দায়ী ব্যক্তি হিসেবে তার পরিচয় তৈরি করে। অধ্যায়টি চলতে থাকলে লেখক সুবিধা এবং উদ্দেশ্যের মধ্যেকার টানাপোড়েন নিয়ে আলোচনা করেন। আধুনিক জীবন দ্রুততা এবং স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি, স্বজনপ্রিয় অর্থ প্রদান, তাৎক্ষণিক কেনাকাটা, দ্রুত ঋণ এবং অনায়াসে সাবস্ক্রিপশন। সুবিধার সুবিধা থাকলেও এটি ঘর্ষণও দূর করে, যা সচেতনতা ছাড়াই ব্যয় করা সহজ করে তোলে। লেখক ব্যাখ্যা করেন যে কৌশলগতভাবে ব্যবহৃত ঘর্ষণ আর্থিক দক্ষতার একটি হাতিয়ার হয়ে ওঠে। ছোট ছোট বাধা যোগ করা, যেমন কেনাকাটা বিলম্বিত করা বা চেকআউটের আগে ব্যয় পর্যালোচনা করা, আবেগপ্রবণ আচরণকে ব্যাহত করতে সাহায্য করে এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করে। লেখক একটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি তুলে ধরেছেন। ছোট ছোট সিদ্ধান্তগুলি তুচ্ছ মনে হয় কারণ ফলাফলগুলি মুহূর্তে অদৃশ্য, কিন্তু ফলাফলগুলি সর্বদা বিদ্যমান। ফলাফল দৃশ্যমান হওয়ার অনেক আগেই আর্থিক অভ্যাস একজন ব্যক্তির ভবিষ্যৎকে রূপ দেয়। লেখকের দৃষ্টিতে
শৃঙ্খলা হল প্রমাণ উপস্থিত হওয়ার আগেই কাজ করার ক্ষমতা। এটি হল ছোট, ধারাবাহিক প্রচেষ্টার দীর্ঘমেয়াদী প্রভাবগুলিতে বিশ্বাস করার ইচ্ছা। তার বক্তব্যকে আরও গভীর করার জন্য তিনি পাথরের মধ্য দিয়ে ধীর গতিতে প্রবাহিত একটি নদীর রূপক উপস্থাপন করেন। জল শক্তিশালী বলে মনে হয় না। প্রতিটি নড়াচড়া সূক্ষ্ম, মৃদু, প্রায় অলক্ষিত। কিন্তু সময়ের সাথে সাথে এটি সমগ্র ভূদৃশ্যকে নতুন আকার দেয়। লেকের মতে, ছোট আর্থিক সিদ্ধান্তের এই গুণটি সঠিক। এগুলি একজন ব্যক্তির ভবিষ্যতের ভূদৃশ্যকে স্থিরভাবে এবং নীরবে রূপ দেয়, যতক্ষণ না একদিন পার্থক্যটি অনস্বীকার্য হয়ে ওঠে। অধ্যায়ের সমাপ্তিতে লেখক এই ধারণাটিকে আরও দৃঢ় করেছেন যে ছোট ছোট পছন্দগুলি আর্থিক স্বায়ত্তশাসনের ভিত্তি। আয় বা পটভূমি নির্বিশেষে এগুলি সকলের কাছে অ্যাক্সেসযোগ্য। এর জন্য কোনো বিশেষ জ্ঞান বা অসাধারণ সম্পদের প্রয়োজন হয় না। এর জন্য সচেতনতা, উদ্দেশ্য এবং ধৈর্যের প্রয়োজন হয়। এবং যখন এই গুণাবলী ধারাবাহিক কর্মের সাথে একত্রিত হয়, তখন এগুলি একটি শক্তিশালী ইঞ্জিন তৈরি করে যা একজন ব্যক্তিকে দীর্ঘমেয়াদী স্বাধীনতার দিকে পরিচালিত করে। এই অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করে সম্পদ তৈরি হয় না। এটি তৈরি হয় বারবার এমন কর্ম বেছে নেওয়ার মাধ্যমে যা আপনাকে আপনার পছন্দের জীবনের কাছাকাছি নিয়ে আসে। লেখকের বার্তা স্পষ্ট: ছোট ছোট পছন্দগুলি গুরুত্বপূর্ণ। এগুলি সর্বদা গুরুত্বপূর্ণ এবং সর্বদা থাকবে। অধ্যায় 5, আর্থিক নিরাপত্তা। নীলনকশা। একজন ব্যক্তির সম্পদ জমানোর অনেক আগেই আর্থিক নিরাপত্তা শুরু হয়। এটি মনের মধ্যে পছন্দের কাঠামোতে এবং একজন ব্যক্তি তার অর্থকে ঘিরে যে ব্যবস্থা তৈরি করে তাতে শুরু হয়। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে আর্থিক নিরাপত্তা ঝুঁকির অনুপস্থিতি নয়, এটি কৌশলের উপস্থিতি। লোকেরা প্রায়শই ধরে নেয় যে একবার তাদের পর্যাপ্ত অর্থ সঞ্চয় হয়ে গেলে, একবার তারা একটি নির্দিষ্ট আয়ের স্তরে পৌঁছে গেলে, অথবা একবার তারা ঋণ থেকে মুক্তি পেলে, তারা অবশেষে নিরাপদ বোধ করবে। কিন্তু লেখক জোর দিয়ে বলেছেন যে নিরাপত্তা কোনো সংখ্যা নয়, এটি একটি কাঠামো। তিনি বর্ণনা করেছেন যে বেশিরভাগ ব্যক্তি কিভাবে আয়কে স্থিতিশীলতার সাথে গুলিয়ে ফেলেন। উচ্চ বেতন শক্তির ভ্রম তৈরি করতে পারে, কিন্তু কাঠামো ছাড়া, উদ্দেশ্য ছাড়া এবং সুরক্ষা ছাড়াই। এমনকি একটি বড় আয়ও হঠাৎ চাপের মুখে ভেঙে পড়তে পারে। লেখক ব্যাখ্যা করেছেন যে আর্থিক নিরাপত্তার জন্য ভবিষ্যদ্বাণী যোগ্যতা, স্থিতিস্থাপকতা এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে তৈরি একটি ভিত্তি প্রয়োজন। কেউ কত আয় করে তা নয়, এটি তাদের যা আছে তা কতটা ভালোভাবে পরিচালনা, সুরক্ষা এবং বৃদ্ধি করে তা নিয়ে। লেখকের মতে, আর্থিক নিরাপত্তার প্রথম স্তম্ভ হল স্বচ্ছতা। একজন ব্যক্তির অবশ্যই জানতে হবে যে তার অর্থ কোথায় যায়, তার বাধ্যবাধকতা কি এবং তার দীর্ঘমেয়াদী চাহিদা কি হবে। বেশিরভাগ মানুষ এই স্তরের স্বচ্ছতা এড়িয়ে চলে কারণ এটি তাদের অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে বাধ্য করে: ঋণ, অপচয়মূলক অভ্যাস অথবা অস্থিতিশীল জীবনধারা। কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে স্বচ্ছতা ক্ষমতায়নের একটি কাজ। যখন আপনি আপনার আর্থিক বাস্তবতা স্পষ্টভাবে দেখেন, তখন আপনি এটিকে পুনর্গঠন করতে সক্ষম হন। দ্বিতীয় স্তম্ভ হল ধারাবাহিকতা। আর্থিক নিরাপত্তা বারবার পদক্ষেপের মাধ্যমে তৈরি হয়। প্রতিটি আয়ের একটি অংশ সঞ্চয় করা, নিয়মিত বিনিয়োগ করা, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করা এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো। লেখক ব্যাখ্যা করেছেন যে ধারাবাহিকতা তীব্রতার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এমনকি ছোট অবদানও, যদি ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়, তবে নিয়ন্ত্রণের অনুভূতি তৈরি করতে শুরু করে। সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলি একটি আর্থিক বাফার তৈরি করে যা বিস্ময়ের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তৃতীয় স্তম্ভ হল বৈচিত্র্য। লেখক ব্যাখ্যা করেছেন যে আয়ের একটি একক উৎস বা একক ধরনের বিনিয়োগের উপর নির্ভর করা একজন ব্যক্তিকে দুর্বল করে তোলে। বাজার পরিবর্তন হয়, শিল্প পরিবর্তন হয়, চাকরি অদৃশ্য হয়ে যায়। বৈচিত্র্য ঝুঁকি ছড়িয়ে দেয়, কঠিন সময়ে একটি ক্ষেত্রকে অন্য ক্ষেত্রকে সহায়তা করার সুযোগ দেয়।
লেখকের দৃষ্টিতে আয়ের বৈচিত্র্যময় ধারা এক ধরনের আর্থিক শ্বাস-প্রশ্বাসের জায়গা তৈরি করে, যা অপ্রত্যাশিত ঘটনার সাথে খাপ খাইয়ে নেওয়া সহজ করে তোলে। এই অধ্যায়ে এই ধারণাটি আরও বিস্তৃত করা হয়েছে যে নিরাপত্তার জন্য সুরক্ষা প্রয়োজন, অতিরিক্ত ফি, অপ্রয়োজনীয় কর, দুর্বল আর্থিক পরামর্শ এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ থেকে সুরক্ষা। লেখক বর্ণনা করেছেন যে কত মানুষ অজান্তেই তাদের সম্পদের উল্লেখযোগ্য অংশ হারায় কারণ তারা ভয়াবহ বিনিয়োগ করে না, বরং তারা তাদের অর্থকে এড়ানো যায় এমন ক্ষতি থেকে রক্ষা করতে ব্যর্থ হয়। আর্থিক সাক্ষরতা এক ধরনের বর্ম হয়ে ওঠে, যা একজন ব্যক্তিকে সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে সক্ষম করে। এরপর তিনি আর্থিক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন। একজন ব্যক্তির সাফল্য কেবল ইচ্ছাশক্তির উপর নির্ভর করে না। ব্যবস্থাগুলি শৃঙ্খলাকে স্বয়ংক্রিয় করে। ব্যবস্থাগুলি মানসিক পক্ষপাত দূর করে। প্রেরণা ওঠানামা করলেও ব্যবস্থাগুলি অগ্রগতি নিশ্চিত করে। লেখকের মতে, প্রকৃত আর্থিক নিরাপত্তার দিকে সবচেয়ে বড় পদক্ষেপগুলির মধ্যে একটি হল স্বয়ংক্রিয় পথ তৈরি করা যেখানে আয় ক্রমাগত মনোযোগ ছাড়াই সঞ্চয় এবং বিনিয়োগে স্থানান্তরিত হয়। অধ্যায়টি চলতে থাকলে লেখক ব্যাখ্যা করেন যে আর্থিক নিরাপত্তাও গভীরভাবে মনস্তাত্ত্বিক। স্থিতিশীলতার অনুভূতি কেবল বাহ্যিক সংখ্যা থেকে আসে না, এটি অভ্যন্তরীণ নিশ্চিততা থেকে আসে। এটি আসে এই জেনে যে আপনি এমন একটি কাঠামো তৈরি করেছেন যা আপনাকে রক্ষা করতে সক্ষম। এটি এই আশ্বাস থেকে আসে যে আপনার ভবিষ্যৎও আপনার সিদ্ধান্তের দ্বারা গঠিত হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির দ্বারা নয়। লেখক পরামর্শ দেন যে এই মনস্তাত্ত্বিক ভিত্তিটি প্রকৃত সম্পদ সঞ্চয়ের মতোই গুরুত্বপূর্ণ। এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য তিনি একটি রূপক পেশ করেন। কল্পনা করুন বালির উপর নির্মিত একটি বাড়ি। এটি যতই সুন্দরভাবে ডিজাইন করা হোক না কেন, এর উপকরণ যতই ব্যয়বহুল হোক না কেন, এটি ঝড় সহ্য করতে পারে না। কিন্তু পাথরের উপর নির্মিত একটি সাধারণ বাড়ি অনেক বেশি কষ্ট সহ্য করতে পারে। আর্থিক নিরাপত্তা হল পাথরের ভিত্তি। এটি একটি অনিশ্চিত পৃথিবীকে একটি নয়নযোগ্য ভূদৃশ্যে পরিণত করে, যেখানে চ্যালেঞ্জগুলি কোনো ব্যক্তির অগ্রগতি ধ্বংস করে না। এই অধ্যায়টি শেষ হয়েছে একটি মৌলিক সত্যকে আরও দৃঢ় করে, ঠিক কাঠামো গড়ে তুলতে ইচ্ছুক যে কারোর জন্যই আর্থিক নিরাপত্তা উপলব্ধ। এটি ধনী, শিক্ষিত বা ভাগ্যবানদের জন্য সংরক্ষিত নয়। এটি স্পষ্টতা, ধারাবাহিকতা, বৈচিত্র্য, সুরক্ষা এবং ব্যবস্থার মাধ্যমে তৈরি করা হয়। এই নীতিগুলি একত্রিত হলে আজীবন স্বাধীনতাকে সমর্থন করার জন্য যথেষ্ট শক্তিশালী ঢাল তৈরি করে। অধ্যায় 6, সম্পদের খেলার নিয়ম। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থনীতি অনুসারে আচরণ করে, আবেগ অনুসারে নয়। যদিও মানুষ প্রায়শই ভয়, উত্তেজনা বা বাহ্যিক চাপের উপর ভিত্তি করে আর্থিক সিদ্ধান্ত নেয়, অর্থ নিজেই অনুমানযোগ্য ধরন অনুসরণ করে। লেখকের মতে, যারা এই ধরনগুলি বোঝে তারা জীবনে উল্লেখযোগ্য সুবিধা অর্জন করে। তারা আর ভাগ্য, অন্তর্দৃষ্টি বা অনুমানের উপর নির্ভর করে না। পরিবর্তে তারা সচেতনতা, স্পষ্টতা এবং কৌশলের সাথে সম্পদের খেলা খেলে। লেখক এই ধারণাটি উপস্থাপন করেছেন যে সম্পদের খেলায় তারা জিততে পারে না যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, বরং তারাই জিততে পারে যারা বুঝতে পারে যে মূল্য কিভাবে পৃথিবীতে প্রবাহিত হয়। অনেক ব্যক্তি তাদের পুরো জীবন আয়ের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যবসা করে, বিশ্বাস করে যে কেবল প্রচেষ্টাই সমৃদ্ধির দিকে নিয়ে যায়। কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে কৌশল ছাড়া প্রচেষ্টা একটি ফাঁদে পরিণত হতে পারে। একজন ব্যক্তি দশকের পর দশক ধরে অক্লান্ত পরিশ্রম করতে পারেন এবং সম্পদ সৃষ্টির নিয়মগুলি না শিখলে তিনি কখনো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। লেখক যে প্রাথমিক নিয়মগুলি তুলে ধরেছেন তার মধ্যে একটি হল আপনি যা পারেন তা নিয়ন্ত্রণ করা এবং যা পারেন না তার জন্য প্রস্তুতি নেওয়া। বাজারের পরিবর্তন হয়, অর্থনীতি ওঠানামা করে এবং সুযোগগুলি পরিবর্তিত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে বহিরাগত শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা একটি পরাজয়। বুদ্ধিমান পদ্ধতি হল এমন একটি আর্থিক কাঠামো তৈরি করা যা যাই ঘটুক না কেন স্থিতিস্থাপক। এর মধ্যে রয়েছে বৈচিত্র্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা,
এবং স্বল্পমেয়াদী বাজারের গতিবিধি দ্বারা চালিত আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল জল্পনা এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য বোঝা। অনেকেই এই দুটিকে গুলিয়ে ফেলেন। জল্পনা হল অপ্রত্যাশিত ফলাফলের উপর বাজি ধরা। বিনিয়োগ হল এমন সম্পদে অর্থ স্থাপন করা যার মূল্য সময়ের সাথে সাথে ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে জল্পনা উত্তেজনাকে ইন্ধন যোগায়, কিন্তু খুব কমই স্থায়ী সম্পদ তৈরি করে। বিপরীতে বিনিয়োগ ধৈর্য, শৃঙ্খলা এবং ধীরে ধীরে অগ্রগতির গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে। যারা এই পার্থক্যটি ভুল বোঝেন তারা প্রায়শই দ্রুত লাভের পিছনে ছুটতে থাকেন এবং শেষ পর্যন্ত লাভের চেয়ে অনেক বেশি হারান। লেখক এরপর ক্ষতি কমানোর নিয়মটি আরও বিস্তৃত করেন। তিনি ব্যাখ্যা করেন যে অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানো লাভ সর্বাধিক করার চেয়েও গুরুত্বপূর্ণ, যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়। উচ্চ ফি, দুর্বল পরামর্শ, আবেগপ্রবণ ব্যবসা এবং আবেগপূর্ণ সিদ্ধান্তগুলি নীরবে সম্পদ নিঃশব্দে নিঃশেষ করে দিতে পারে। মূলধন রক্ষা করা টেকসই প্রবৃদ্ধির ভিত্তি। লেখকের মতে সম্পদের খেলা তাদের পুরস্কৃত করে যারা ঝুঁকিকে সম্মান করে এবং যারা তা উপেক্ষা করে তাদের শাস্তি দেয়। সম্পদ খেলার আরেকটি নিয়ম হল সময়ের শক্তি বোঝা। সময় হল একটি অদৃশ্য শক্তি যা সুশৃঙ্খল সিদ্ধান্তগুলিকে বহুগুণে বৃদ্ধি করে এবং অসাবধানতাবশত সিদ্ধান্তগুলিকে প্রকাশ করে। বিনিয়োগকে নিরবচ্ছিন্নভাবে রেখে অর্থ বৃদ্ধি পায়। লেখক ব্যাখ্যা করেছেন যে অনেক মানুষ ক্রমাগত কৌশল পরিবর্তন করে, ভয়ের প্রতিক্রিয়া দেখায় অথবা ভুল মুহূর্তে বিনিয়োগ প্রত্যাহার করে তাদের নিজস্ব অগ্রগতিকে ধ্বংস করে। ছোট ধারাবাহিক অবদানকে উল্লেখযোগ্য ফলাফলে রূপান্তরিত করার জন্য সময়কে সুযোগ দিয়ে সম্পদ তৈরি করা হয়। এরপর তিনি সঠিক মূল্যবোধ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সম্পদের খেলা কেবল আর্থিক কৌশল নিয়ে নয়, এটি অভ্যন্তরীণ সারিবদ্ধকরণ সম্পর্কেও। যদি কোনো ব্যক্তি স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির চেয়ে মর্যাদা, চেহারা বা স্বল্পমেয়াদী আনন্দকে বেশি মূল্য দেয়, তবে তাকে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করতে হবে। লেখক জোর দিয়ে বলেন যে সম্পদের জন্য ধৈর্য, শৃঙ্খলা এবং স্পষ্টতার উপর ভিত্তি করে মূল্যবোধের একটি সেট প্রয়োজন। যখন মূল্যবোধগুলি ভুলভাবে সাজানো হয় তখন অর্থ বিশৃঙ্খল হয়ে ওঠে। যখন মূল্যবোধগুলি সারিবদ্ধ হয় তখন অর্থ চাপের উৎসের পরিবর্তে একটি হাতিয়ার হয়ে ওঠে। এই অধ্যায়ে সম্পদ খেলার মনস্তাত্ত্বিক নিয়মগুলিও আলোচনা করা হয়েছে। মানুষ আবেগপ্রবণ প্রাণী এবং আর্থিক সিদ্ধান্তগুলি প্রায়শই ভয়, লোভ, তুলনা বা নিরাপত্তাহীনতা থেকে আসে। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ আয়ত্ত করার জন্য নিজেকে আয়ত্ত করা প্রয়োজন। এর জন্য পিছনে সরে দাঁড়ানোর, আবেগ পর্যবেক্ষণ করার এবং প্ররোচনার পরিবর্তে কৌশলের উপর ভিত্তি করে কাজ করার ক্ষমতা প্রয়োজন। লেখক পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তি যে সবচেয়ে বড় সুবিধা অর্জন করতে পারেন তা হল মানসিক নিরপেক্ষতা। আর্থিক বাজারের উত্থান পতনের দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নেওয়া। এই ধারণার সারসংক্ষেপ হিসেবে তিনি একটি রূপক পেশ করেন। সম্পদকে একটি নদী হিসেবে কল্পনা করুন। এটি সময়ের সাথে সাথে অবিচলিতভাবে প্রবাহিত হয়, প্রাকৃতিক শক্তি দ্বারা গঠিত হয়। যারা নদীর সাথে লড়াই করার চেষ্টা করে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে। যারা স্থির থাকে তারা ভেসে যায়, কিন্তু যারা এর ধরন বোঝে তারা দক্ষতার সাথে এটিকে কিভাবে পরিচালনা করতে হয় তা শেখে। তারা জানে কখন চলতে হবে, কখন অপেক্ষা করতে হবে এবং কখন নদীকে তাদের এগিয়ে নিয়ে যেতে দিতে হবে। সম্পদের খেলা স্রোতকে পরাভূত করার বিষয় নয়, এটি এর ছন্দ শেখার বিষয়ে। অধ্যায়ের সমাপ্তিতে লেখক এই ধারণাটিকে আরও দৃঢ় করেছেন যে সম্পদের নিয়মগুলি গোপন বা একচেটিয়া নয়। এগুলি অধ্যয়ন করতে ইচ্ছুক যে কারো জন্য উপলব্ধ। অসুবিধা নিয়মগুলি বোঝার মধ্যে নয়, বরং সেগুলিকে ধারাবাহিকভাবে প্রয়োগ করার মধ্যে রয়েছে। সম্পদের খেলা ধৈর্যশীল, সুশৃঙ্খল এবং জ্ঞানী ব্যক্তিদের পুরস্কৃত করে। এটি যে কাউকে খেলার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু এটি তাদের পক্ষে যারা কাজ করার আগে শেখে। এই অধ্যায়টি বইটিতে আরও গভীর পরিবর্তনের চিহ্ন বহন করে।
এটি আর কেবল আর্থিক নিয়ন্ত্রণ সম্পর্কে নয়, এটি আয়ত্তে পা রাখার বিষয়ে। এটি অনিশ্চয়তাকে জ্ঞান দিয়ে প্রতিস্থাপন করা এবং সম্পদের খেলায় একজন দর্শক হিসেবে নয়, বরং একজন অংশগ্রহণকারী হিসেবে পা রাখার বিষয়, যিনি ঠিক কী ঝুঁকিতে রয়েছে তা বোঝেন। অধ্যায় ৭, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন একটি সম্পদ যন্ত্র তৈরি করা। এই অধ্যায়ে সমগ্র বইয়ের সবচেয়ে রূপান্তরকারী ধারণাগুলির মধ্যে একটি অন্বেষণ করা হয়েছে। মেজাজ, পরিস্থিতি বা প্রেরণার উপর নির্ভর না করে ন্যূনতম প্রচেষ্টায় পরিচালিত একটি আর্থিক ব্যবস্থা তৈরি করা। লেখক ব্যাখ্যা করেছেন যে লোকেরা প্রায়শই তাদের আর্থিক লক্ষ্যে ব্যর্থ হয় কারণ তাদের বুদ্ধিমত্তা বা শৃঙ্খলার অভাব থাকে না, বরং তারা কেবল ইচ্ছাশক্তির উপর নির্ভর করে। ইচ্ছাশক্তি ওঠানামা করে, সিস্টেমগুলি তা করে না। লেখকের মতে দীর্ঘমেয়াদী সম্পদের আসল পথ হল এমন একটি আর্থিক যন্ত্র তৈরি করা যা নির্ভরযোগ্যভাবে কাজ করে, এমনকি যখন জীবন চাপপূর্ণ বা অপ্রত্যাশিত হয়ে ওঠে। লেখক বেশিরভাগ ব্যক্তি কিভাবে অর্থ পরিচালনা করেন তা পরীক্ষা করে শুরু করেন। তারা যখন অনুপ্রাণিত হন তখন সঞ্চয়ের কথা ভাবেন, যখন তাদের অতিরিক্ত আয় থাকে তখন বিনিয়োগ করেন এবং কেবল সংকটের মুহূর্তগুলিতে তাদের আর্থিক জীবন পর্যালোচনা করেন। এই প্রতিক্রিয়াশীল পদ্ধতি তাদের ভবিষ্যৎকে অসম্মতির ঝুঁকিতে ফেলে দেয়। লেখক পরামর্শ দিয়েছেন যে ধনীরা মৌলিকভাবে ভিন্ন কিছু করুন। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক আচরণগুলিকে স্বয়ংক্রিয় করে তাদের দৈনন্দিন জীবন থেকে সিদ্ধান্ত গ্রহণকে সরিয়ে দেয়। লেখের মতে অটোমেশন হল ধারাবাহিকতার মূল চাবিকাঠি। যখন সঞ্চয় স্বয়ংক্রিয় হয় তখন ব্যয়ের প্রবণতা হস্তক্ষেপ করার আগেই এটি ঘটে। যখন বিনিয়োগ স্বয়ংক্রিয় হয় তখন সন্দেহ বা বিভ্রান্তির সময়কালেও অভ্যাসটি বজায় থাকে। লেখক ব্যাখ্যা করেছেন যে অটোমেশন একজন ব্যক্তিকে তাদের নিজস্ব মানসিক ওঠানামা থেকে রক্ষা করে। এটি ইচ্ছা এবং কর্মের মধ্যে একটি বাফার তৈরি করে, নিশ্চিত করে যে সম্পদ পটভূমিতে স্থিরভাবে বৃদ্ধি পায়। এই অধ্যায়টি অটোমেশনের মানসিক সুবিধাগুলি বর্ণনা করে বিস্তৃত হয়েছে। অর্থচাপের পরিবর্তে স্থিতিশীলতার উৎস হয়ে ওঠে। কতটা সঞ্চয় করতে হবে, কোথায় বিনিয়োগ করতে হবে বা কখন পদক্ষেপ নিতে হবে তা নিয়ে ক্রমাগত চিন্তা করার পরিবর্তে একজন ব্যক্তি তাদের সিস্টেমের উপর নির্ভর করতে পারেন যাতে তারা এগিয়ে যেতে পারে। এটি মানসিক স্থান মুক্ত করে, উদ্বেগ হ্রাস করে এবং ক্রমাগত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার চাপ দূর করে। লেখকের মতে মানুষ আর্থিক সিদ্ধান্তহীনতার জন্য কতটা শক্তি অপচয় করে তা অবমূল্যায়ন করে। অটোমেশন সেই শক্তি পুনরুদ্ধার করে। এরপর তিনি প্রথমে নিজেকে অর্থ প্রদান করুন ধারণাটি চালু করেন। লেখক ব্যাখ্যা করেন যে বেশিরভাগ ব্যক্তি প্রতি মাসের শেষে যা কিছু টাকা থাকে তা সঞ্চয় করেন, যার ফলে প্রায়শই খুব কম সঞ্চয় হয়। কিন্তু যারা আর্থিক স্বাধীনতা অর্জন করেন তারা এই ক্রমটি বিপরীত করেন। তারা আয় পাওয়ার পরপরই অর্থ ব্যয় করার সুযোগ পাওয়ার আগেই ব্যবস্থাটিকে অর্থ সঞ্চয় এবং বিনিয়োগে স্থানান্তর করার অনুমতি দেয়। অগ্রাধিকারের এই সহজ পরিবর্তনটি পরে চিন্তাভাবনা থেকে সঞ্চয়কে আত্মসম্মানের একটি আলোচনাযোগ্য পদক্ষেপে রূপান্তরিত করে। এই অধ্যায়ে আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হিসাব পৃথকীকরণ। লেখক পরামর্শ দিয়েছেন যে তহবিল উদ্দেশ্যমূলকভাবে ভাগ করা হলে আর্থিক সাফল্য অনেক সহজ হয়ে যায়। ব্যয়ের জন্য অর্থ, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অর্থ, জরুরি অবস্থার জন্য অর্থ এবং নির্দিষ্ট লক্ষ্যের জন্য অর্থ একই স্থানের মধ্যে প্রতিযোগিতা করা উচিত নয়। স্পষ্ট সীমানা স্পষ্ট আচরণ তৈরি করে। একজন ব্যক্তির আর অনুমান করার প্রয়োজন নেই যে সে কিছু বহন করতে পারবে কিনা। কাঠামো তাকে বলে। অধ্যায়টি চলতে থাকলে লেখক ব্যাখ্যা করেন যে একটি স্বয়ংক্রিয় সম্পদ ব্যবস্থা অনমনীয় নয়। এটি বিকশিত হতে পারে এবং হওয়া উচিত। আয় বৃদ্ধির সাথে সাথে স্বয়ংক্রিয় শতাংশ বৃদ্ধি পেতে পারে। লক্ষ্য পরিবর্তনের সাথে সাথে তহবিলের বরাদ্দ পরিবর্তিত হতে পারে, কিন্তু মূল নীতি একই থাকে। ব্যবস্থাটি পদক্ষেপ পরিচালনা করে এবং ব্যক্তি তদারকি পরিচালনা করে। এই ব্যবস্থা দীর্ঘমেয়াদী বৃদ্ধিতে আবেগগত সিদ্ধান্ত গ্রহণকে বাধা দেয়।
এরপর তিনি স্বজনক্রিয় বিনিয়োগের ভূমিকা নিয়ে আলোচনা করেন। লেখক জোর দিয়ে বলেন যে বাজারের পরিস্থিতি নির্বিশেষে নিয়মিত বিরতিতে বিনিয়োগ করা ঝুঁকি হ্রাস এবং সর্বাধিক লাভ অর্জনের জন্য সবচেয়ে শক্তিশালী কৌশলগুলির মধ্যে একটি। এটি একজন ব্যক্তিকে এই ভ্রান্ত ধারণা থেকে রক্ষা করে যে তারা বাজারের সময় নির্ধারণ করতে পারে। পরিবর্তে তারা স্থিরভাবে অংশগ্রহণ করে সময় এবং ধারাবাহিকতা তাদের পক্ষে কাজ করার সুযোগ দেয়। লেখকের মতে এই কৌশল বারবার আবেগপ্রবণ বিনিয়োগকারীদের অপ্রত্যাশিত আচরণকে ছাড়িয়ে গেছে। এই অধ্যায়ে আর্থিক জড়তা সম্পর্কে আলোচনা আরও গভীর হয়। একবার একটি ব্যবস্থা চলমান হয়ে গেলে এটি চলমান থাকে। লেখক ব্যাখ্যা করেছেন যে স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে। যখন অগ্রগতি অনায়াসে ঘটে তখন একজন ব্যক্তির এটিকে ধ্বংস করার সম্ভাবনা কম থাকে। প্রলোভনের বিরুদ্ধে লড়াই করার বা শৃঙ্খলার উপর নির্ভর করার পরিবর্তে ব্যবস্থাটি মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে নীরবে ভালো আর্থিক আচরণকে শক্তিশালী করে। একটি রূপক বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরেছে। লেখক একটি স্বয়ংক্রিয় সম্পদ ব্যবস্থাকে নদীর সেচ কাঠামোর সাথে তুলনা করেছেন। যখন জল এলোমেলোভাবে নয় বরং নকশা দ্বারা পরিচালিত হয় তখন এটি জমিকে ধারাবাহিকভাবে পুষ্টি যোগায়, বৃদ্ধি পূর্বাভাসযোগ্য হয়ে ওঠে, স্থিতিশীলতা স্বাভাবিক হয়ে ওঠে। কাঠামো ছাড়া একই জল কিছু এলাকা প্লাবিত করে এবং অন্যদের ক্ষুধার্ত করে। অর্থ একইভাবে আচরণ করে। নির্দেশনা ছাড়াই এটি অপ্রত্যাশিত দিকে ছড়িয়ে পড়ে। সঠিক ব্যবস্থার সাথে এটি একজন ব্যক্তির আর্থিক দৃশ্যপটকে অসাধারণ নির্ভরযোগ্যতার সাথে টিকিয়ে রাখে। এই অধ্যায়টি শেষ করার মাধ্যমে জোর দেওয়া হয়েছে যে অটোমেশন কেবল ধনীদের জন্যই উপলব্ধ বিলাসিতা নয়, এটি এমন একটি হাতিয়ার যা সকলের জন্য প্রতিটি আয়ের স্তরে, জীবনের প্রতিটি স্তরে উপলব্ধ। লেখক পরামর্শ দেন যে একজন ব্যক্তি যত তাড়াতাড়ি একটি স্বয়ংক্রিয় সম্পদ ব্যবস্থা তৈরি করবেন তত তাড়াতাড়ি তারা আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন। স্থিতিশীলতা পরিপূর্ণতা থেকে নয় বরং উদ্দেশ্য থেকে উদ্ভূত হয়, এমন উদ্দেশ্য যা প্রাথমিক প্রচেষ্টা করার পরেও দীর্ঘ সময় ধরে কাজ করে এমন সিস্টেমের মাধ্যমে প্রকাশিত হয়। এই অধ্যায়টি আর্থিক স্বাধীনতার দিকে যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্তের ইঙ্গিত দেয়। এটি প্রচেষ্টা থেকে কাঠামোর দিকে, প্রেরণা থেকে ধারাবাহিকতার দিকে এবং অনিশ্চয়তা থেকে ভবিষ্যদ্বাণী যোগ্যতার দিকে মনোযোগ সরিয়ে দেয়। লেখকের বার্তাটি স্পষ্ট। স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমন একটি সম্পদ যন্ত্র হল একজন ব্যক্তি তার ভবিষ্যৎকে দিতে পারে এমন সেরা উপহারগুলির মধ্যে একটি। অধ্যায় ৮ আর্থিক পরামর্শের প্রকৃত খরচ বোঝা। এই অধ্যায়ে লেখক পাঠকের মনোযোগ এমন একটি সত্যের দিকে ঘুরিয়ে দিয়েছেন যা প্রায়শই উপেক্ষা করা হয়। সমস্ত আর্থিক পরামর্শ সমানভাবে তৈরি করা হয় না। যদিও অনেকে তাদের আর্থিক সিদ্ধান্তগুলি পরিচালনা করার জন্য উপদেষ্টা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের উপর নির্ভর করে, লেখক ব্যাখ্যা করেছেন যে এই নির্ভরতা লুকানো খরচের সাথে আসতে পারে যার মধ্যে কিছু বছরের পর বছর ধরে নীরবে সম্পদ নষ্ট করে। লেখকের মতে আর্থিক জগতের সবচেয়ে বড় বিপদ হল খারাপ বিনিয়োগ না করা, দীর্ঘমেয়াদী পরিণতি না বুঝে ভুল নির্দেশনার উপর বিশ্বাস করা। অধ্যায়টি শুরু হয় প্রণোদনার একটি পরীক্ষা দিয়ে। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রতিটি আর্থিক উপদেষ্টা, ব্রোকার বা প্রতিষ্ঠান প্রণোদনার একটি ব্যবস্থার মধ্যে কাজ করে। কিছু তাদের ক্লায়েন্টদের সর্বোত্তম স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, আবার অনেকেই তা করে না। লোকেরা ধরে নেয় যে উপদেষ্টারা স্বয়ংক্রিয়ভাবে যোগ্য, নীতিবান এবং ক্লায়েন্টের পক্ষে কাজ করার জন্য বাধ্য। কিন্তু বাস্তবে অনেক উপদেষ্টা হলেন বিক্রয়কর্মী যারা কমিশন, ফি বা পণ্যভিত্তিক প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণ পান যা তাদের সাহায্য চাওয়া ব্যক্তির চেয়ে অনেক বেশি উপকৃত করে। লেখক পরামর্শ দিয়েছেন যে যারা তাদের সম্পদ রক্ষা করতে চান তাদের জন্য প্রণোদনা বোঝা অপরিহার্য। যখন একজন উপদেষ্টা নির্দিষ্ট আর্থিক পণ্য বিক্রি করে বেশি আয় করেন তখন তিনি যে পরামর্শ দেন তা সেই পুরস্কার দ্বারা প্রভাবিত হয়। এর অর্থ এই নয় যে উপদেষ্টা ক্ষতি করতে চান,
এর অর্থ হল তারা এমন একটি কাঠামোতে অংশগ্রহণ করছেন যা তাদেরকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় যা ব্যক্তি নয় বরং সিস্টেমের জন্য উপকারী। তিনি এই ধারণাটি আরও বিস্তৃত করে ব্যাখ্যা করেছেন যে কিভাবে ছোট ফি দীর্ঘমেয়াদী পরিণতি বয়ে আনতে পারে। একটি আপাতদৃষ্টিতে ক্ষতিকারক বার্ষিক ব্যবস্থাপনা ফি কয়েক দশক ধরে একজন বিনিয়োগকারীর রিটার্নের একটি উল্লেখযোগ্য শতাংশ চুপচাপ গ্রাস করতে পারে। লেখক এটিকে একটি নীরব নিষ্কাশন হিসাবে বর্ণনা করেছেন। বিনিয়োগকারী হয়তো হারিয়ে যাওয়া অর্থ কখনই লক্ষ্য করবেন না, কারণ এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, বিবৃতি, শতাংশ এবং জটিলতার মধ্যে লুকিয়ে থাকে। লেখকের মতে একটি কম ফি বিনিয়োগ কৌশল এবং একটি উচ্চ ফি বিনিয়োগ কৌশলের মধ্যে পার্থক্য সারা জীবনে লক্ষ লক্ষ ডলার যোগ করতে পারে, কখনো কখনো এমনকি লক্ষ লক্ষ ডলারও। পরামর্শ চাওয়ার সময় আর্থিক সাক্ষরতার গুরুত্ব ব্যাখ্যা করে এই অধ্যায়টি এগিয়ে চলেছে। যারা অর্থের মূল বিষয়গুলি বোঝেন না তারা প্রায়শই পরামর্শদাতাদের উপর অন্ধ বিশ্বাস করেন, কারণ অর্থের জগৎ ভীতিকর বলে মনে হয়। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে ক্ষমতায়ন শুরু হয় সচেতনতা দিয়ে। একজন ব্যক্তির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, তাদের কেবল পর্যাপ্ত বোধগম্যতা প্রয়োজন যাতে তারা মূল্যায়ন করতে পারে যে তারা যে নির্দেশনা পাচ্ছেন তা তাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। তিনি বিশ্বস্ততার দায়িত্বের ধারণাটি উপস্থাপন করেন। একজন বিশ্বস্ত ব্যক্তি ক্লায়েন্টের সর্বোত্তম স্বার্থে কাজ করার জন্য আইনত বাধ্য। লেখক জোর দিয়ে বলেন যে সমস্ত উপদেষ্টা এই বাধ্যবাধকতা বহন করেন না। অনেকেই শিথিল মানদণ্ডের অধীনে কাজ করেন যা তাদেরকে এমন পণ্য সুপারিশ করার অনুমতি দেয় যা কেবল উপযুক্ত, এমনকি যদি সেগুলি সর্বোত্তম নাও হয়। পার্থক্যটি সূক্ষ্ম মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটি একজন ব্যক্তির আর্থিক গতিপথকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে। পাঠককে এই বিভাজনটি কল্পনা করতে সাহায্য করার জন্য লেখক একটি রূপক উপস্থাপন করেছেন। তিনি আর্থিক উপদেষ্টাদের সাথে ন্যাভিগেটরদের তুলনা করেছেন। একজন ন্যাভিগেটর ভ্রমণকারীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রমণকারীর মঙ্গলকে সবকিছুর উপরে স্থান দেয়। অন্য ন্যাভিগেটর এমন একটি পথ অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা তাদের নিয়োগকর্তাকে পুরস্কৃত করে, এমনকি যদি এর জন্য দীর্ঘ পথ, ঝুঁকিপূর্ণ পথচলা বা অপ্রয়োজনীয় স্টপ নেওয়া হয়। উভয়ই জ্ঞানী বলে মনে হয়, কিন্তু শুধুমাত্র একজনই ভ্রমণকারীর আগ্রহ পূরণ করে। লেখক এরপর ব্যাখ্যা করেন যে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে মানসিক দুর্বলতা কিভাবে ভূমিকা পালন করে। অনিশ্চয়তার সময়ে, যেমন বাজারের পতন, চাকরি হারানো অথবা ভয়চালিত সংবাদ চক্র, মানুষ প্রায়শই আশ্বাসের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা স্বচ্ছতার চেয়ে সান্ত্বনা খোঁজার জন্য উপদেষ্টাদের দিকে ঝুঁকে পড়ে। লেখক পরামর্শ দেন যে মানসিক নির্ভরতা এমন পরামর্শের দরজা খুলে দিতে পারে যা মুহূর্তের জন্য সান্ত্বনাদায়ক মনে হলেও দীর্ঘমেয়াদে ব্যয়বহুল। প্রকৃত আর্থিক দক্ষতার জন্য আশ্বাস এবং সঠিক কৌশলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা প্রয়োজন। এই অধ্যায়টি স্বচ্ছতা সম্পর্কে আলোচনার মাধ্যমে আরও গভীরতর হয়। লেখক যুক্তি দেন যে প্রতিটি ব্যক্তির তাদের অর্থ কিভাবে পরিচালিত হচ্ছে, উপদেষ্টাদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং কি কি ফি নেওয়া হচ্ছে তা সঠিকভাবে বোঝার অধিকার রয়েছে। তিনি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করেন। এর সাথে কি কি ফি জড়িত? আপনাকে কিভাবে অর্থ প্রদান করা হয়? সস্তা বিকল্প আছে কি? আপনি কি একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে কাজ করেন? লেখক ব্যাখ্যা করেন যে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে দ্বিধা এই বিশ্বাস থেকে উদ্ভূত হয় যে অর্থ জটিল, কিন্তু এই প্রশ্নের উত্তর বছরের পর বছর ধরে আর্থিক বৃদ্ধি রক্ষা করতে পারে। তিনি আর্থিক শিল্পকে একটি গোলকধাঁধা হিসেবে বর্ণনা করেন। অনেক পথ আশাব্যঞ্জক বলে মনে হলেও বাস্তবে মাত্র কয়েকটি পথ দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যায়। উপদেষ্টারা পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারেন, কিন্তু কেবল যদি তারা ভ্রমণকারীর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সমন্বয় ছাড়া গোলকধাঁধাটি বিপজ্জনক হয়ে ওঠে, সুযোগের ছদ্মবেশে অদৃশ্য ফাঁদে ভরা। এই অধ্যায়টি একটি শক্তিশালী উপলব্ধি দিয়ে শেষ হয়েছে। আর্থিক পরামর্শের মূল্য কেবল ফি দিয়ে পরিমাপ করা হয় না।
এটি আস্থা, সময় এবং সিদ্ধান্তের চক্রবৃদ্ধি প্রভাব দিয়ে পরিমাপ করা হয়। লেক্কের মতে, যে পরামর্শ ধীরে ধীরে সম্পদ নিষ্কাশন করে তা একটি মাত্র দুর্বল বিনিয়োগের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ এটি একজন ব্যক্তির আর্থিক জীবনের কাঠামোর সাথে বোনা হয়ে যায়, তাদের অজান্তেই নীরবে তাদের ভবিষ্যৎ গঠন করে। লেখক পাঠকদের আর্থিক নির্দেশনাকে বিচক্ষণতার সাথে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। নিন্দাবাদ নয়। ভালো উপদেষ্টা আছেন, শক্তিশালী নির্দেশনা বিদ্যমান, কিন্তু তা অবশ্যই ইচ্ছাকৃতভাবে বেছে নিতে হবে। আর্থিক স্বাধীনতার পথের জন্য কেবল পদক্ষেপ নেওয়া নয়, বরং সুরক্ষা প্রয়োজন, বিভ্রান্তি এবং নির্ভরশীলতা থেকে উপকৃত ব্যবস্থা থেকে সুরক্ষা। যখন একজন ব্যক্তি স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে পরামর্শ মূল্যায়ন করতে শেখেন, তখন তারা তাদের আর্থিক ভাগ্যের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। অধ্যায় 9, আর্থিক স্বাধীনতা। স্বাধীনতা এই অধ্যায়টি যাত্রার এক মোড় ঘুরিয়ে দেয়, যেখানে অর্থ বোঝার পরিবর্তে অর্থ যে জীবন তৈরিতে সাহায্য করতে পারে তা বোঝার দিকে মনোনিবেশ করা হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে আর্থিক স্বাধীনতা কেবল সঞ্চয়, বিনিয়োগ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ফলাফল নয়, এটি একটি মানসিক মুক্তি। এটি সেই মুহূর্ত যখন একজন ব্যক্তি বাইরের শক্তির উপর নির্ভর করা বন্ধ করে দেয়, চাকরি, বাজার, প্রতিষ্ঠান বা পরিস্থিতি, এবং স্থিতিশীলতা এবং স্বনির্দেশনার জায়গা থেকে জীবনযাপন শুরু করে। লেখক একটি সাধারণ ভুল ধারণা স্পষ্ট করে শুরু করেছেন। অনেকেই মনে করেন যে একটি নির্দিষ্ট সংখ্যায় পৌঁছালে, নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করলে অথবা কাজ থেকে অবসর নিলে আর্থিক স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে আর্থিক স্বাধীনতা সংখ্যাসূচক মাইলফলকের চেয়ে অনেক গভীর। এটি পরিচয়ের পরিবর্তন। এটি হল এই উপলব্ধি যে আপনার দিনগুলি আর আর্থিক ভয় দ্বারা নির্ধারিত হয় না। এটি হল এই নীরব আত্মবিশ্বাস যে আপনি প্রয়োজনীয়তার চেয়ে মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। লেখকের মতে, আর্থিক স্বাধীনতা দুটি ভিত্তির উপর নির্মিত: সক্রিয় শ্রম ছাড়াই আপনার জীবনযাত্রাকে টিকিয়ে রাখার ক্ষমতা এবং সেই ভিত্তির উপর আস্থা রাখার মানসিক প্রস্তুতি। প্রথম উপাদানটি গাণিতিক, দ্বিতীয়টি মনস্তাত্ত্বিক। অনেক ব্যক্তি নিরাপদ থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চয় করে, কিন্তু যখন তাদের কিছুই ছিল না তখন তারা একই উদ্বেগ নিয়ে জীবনযাপন করে। লেখক পরামর্শ দেন যে স্বাধীনতা কেবল সম্পদের মাধ্যমেই অর্জিত হয় না, এটি সম্পদের সাথে ব্যক্তির সম্পর্ক বোঝার মাধ্যমে অর্জিত হয়। তিনি ব্যাখ্যা করেন যে আর্থিক স্বাধীনতার দিকে যাত্রা মানুষের সময়কে দেখার ধরনকে নতুন করে রূপ দেয়। যখন আপনার কাজের সময় থেকে আয় আলাদা হয়ে যায়, তখন সময়ের প্রকৃতি পরিবর্তিত হতে শুরু করে। ঘণ্টা আর বেঁচে থাকার জন্য মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় না, এগুলি উদ্দেশ্য, সৃজনশীলতা, অবদান বা বিশ্রামের উপকরণ হয়ে ওঠে। লেখকের মতে, সময় একবার আর্থিক বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে গেলে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে ওঠে। এই অধ্যায়টি আর্থিক স্বাধীনতা কিভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন আনে তা অন্বেষণ করে। বিস্তৃত হয় প্রতিটি সুযোগের পিছনে ছুটতে বা প্রতিটি বাধার ভয় না পেয়ে একজন ব্যক্তি আরও বিচক্ষণ হয়ে ওঠে। তারা বেতনের চেয়ে পরিপূর্ণতার ভিত্তিতে কাজ বেছে নেয়, তারা সুবিধার চেয়ে সত্যতার ভিত্তিতে সম্পর্ক বেছে নেয়, তারা জরুরিতার চেয়ে অর্থের ভিত্তিতে লক্ষ্য বেছে নেয়। লেখক ব্যাখ্যা করেন যে স্বাধীনতা পছন্দগুলিকে প্রতিক্রিয়াশীল থেকে ইচ্ছাকৃতে রূপান্তরিত করে। এরপর তিনি এই ধারণাটি উপস্থাপন করেন যে আর্থিক স্বাধীনতার জন্য প্রস্তুতির প্রয়োজন, পরিপূর্ণতার নয়। অনেক ব্যক্তি তাদের সম্পদের সন্ধান বিলম্বিত করেন কারণ তারা বিশ্বাস করেন যে তাদের অসাধারণ সম্পদ বা ত্রুটিহীন শৃঙ্খলার প্রয়োজন। কিন্তু লেখক পরামর্শ দেন যে স্বাধীনতা পরিপূর্ণতার ফসল নয়, এটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ ধারাবাহিক সিদ্ধান্তের সঞ্চয়। যারা আর্থিক স্বাধীনতা অর্জন করেন তারা প্রায়শই অনিশ্চয়তা, সীমিত উপায় বা এমনকি ঋণ দিয়ে শুরু করেন। পার্থক্য হল তারা প্রক্রিয়াটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এরপর অধ্যায়টি স্বাধীনতার আবেগগত মাত্রায় চলে যায়। লেখক বর্ণনা করেছেন কত মানুষ তাদের পরিচয়কে তাদের
চাকরি, আয় বা সম্পত্তির সাথে সংযুক্ত করে। যখন এই বাহ্যিক উপাদানগুলি আত্মমূল্যের ভিত্তি হয়ে ওঠে, তখন আর্থিক চাপ অস্তিত্বগত চাপে পরিণত হয়। কিন্তু স্বাধীনতা একজন ব্যক্তিকে পরিচয়কে আয় থেকে আলাদা করতে সাহায্য করে। এটি তাকে অর্থকে তার মূল্যের প্রতিফলন হিসেবে দেখার পরিবর্তে একটি হাতিয়ার হিসেবে দেখতে সাহায্য করে। লেক্কের মতে, এই পরিবর্তন একজন ব্যক্তির অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে গভীর মানসিক রূপান্তরগুলির মধ্যে একটি। এই রূপান্তরকে চিত্রিত করার জন্য তিনি একটি রূপক ব্যবহার করেন। কল্পনা করুন কেউ একটি সংকীর্ণ করিডোরের ভেতরে দাঁড়িয়ে আছেন, যার জ্বলন্ত একটি মাত্র বাতি জ্বলছে। তারা বিশ্বাস করে যে এই করিডোরটি তাদের পৃথিবীর সম্পূর্ণ পরিসর। কিন্তু যখন আর্থিক স্বাধীনতা আসে, তখন করিডোরটি একটি বিশাল উন্মুক্ত ভূদৃশ্যে প্রসারিত হয়। শ্বাস নেওয়ার জন্য জায়গা থাকে, চলাফেরার জন্য জায়গা থাকে এবং বেছে নেওয়ার জন্য জায়গা থাকে। আর্থিক স্বাধীনতা প্রদীপ নয়, এটি দেয়াল অপসারণ। লেখক এরপর আলোচনা করেন যে স্বাধীনতা কিভাবে ঝুঁকির সাথে নতুন সম্পর্ক তৈরি করে। যখন একজন ব্যক্তি আর্থিকভাবে আটকা পড়েন, তখন ছোট্ট ঝুঁকিও বিপজ্জনক বলে মনে হয়। কিন্তু যখন তারা নিরাপদ থাকে, তখন ঝুঁকিগুলি সুযোগে পরিণত হয়। তারা ব্যবসা শুরু করতে পারে, আবেগ অনুসরণ করতে পারে, অথবা পতনের ভয় ছাড়াই সৃজনশীল পদক্ষেপ নিতে পারে। স্বাধীনতা ঝুঁকি দূর করে না, বরং এটি ঝুঁকি কিভাবে দেখা হয় তা পরিবর্তন করে। এটি হুমকি থেকে সম্ভাবনায় রূপান্তরিত করে। তিনি জোর দিয়ে বলেন যে আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় উপহার হল বিলাসিতা নয়, বরং নিয়ন্ত্রণ। এটি একজন ব্যক্তিকে পরিস্থিতির দ্বারা নির্ধারিত জীবন নয়, বরং তার পছন্দের জীবনযাপন করতে সাহায্য করে। এটি তাকে যা ক্লান্ত করে তাকে না বলার এবং যা তাকে উন্নত করে তাকে হ্যাঁ বলার ক্ষমতা দেয়। এটি তাকে তাদের সময়, শক্তি এবং ভবিষ্যতের মালিকানা দেয়। এই অধ্যায়টি একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি দিয়ে শেষ হয়েছে। আর্থিক স্বাধীনতা কোনো শেষ রেখা নয়, এটি একটি শুরু। এটি এমন একটি জীবনের সূচনা বিন্দু যেখানে একজন ব্যক্তি আপোস ছাড়াই অর্থের সন্ধান করতে পারে, ভয় ছাড়াই বৃদ্ধি পেতে পারে এবং সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে পারে। লেক্কের মতে, স্বাধীনতা হল সেই মুহূর্ত যখন অর্থ জীবনের চালিকা শক্তি হওয়া বন্ধ করে দেয় এবং এটিকে সমর্থনকারী নীরব ইঞ্জিনে পরিণত হয়। এই অধ্যায়টি পাঠককে যাত্রার চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুত করে, যেখানে জ্ঞান রূপান্তরে পরিণত হয় এবং কৌশল উত্তরাধিকারে পরিণত হয়। অধ্যায় 10, একজন অটল বিনিয়োগকারী হয়ে ওঠা। এই অধ্যায়টি অর্থ বোঝা থেকে বিনিয়োগের চারপাশের আবেগগত পরিবেশ আয়ত্ত করার যাত্রাকে পরিবর্তন করে। লেখক ব্যাখ্যা করেছেন যে বিনিয়োগকারী হওয়া মূলত সঠিক সম্পদ নির্বাচন করা বা বাজারের প্রবণতা ভবিষ্যৎবাণী করা নয়। এটি অনিশ্চয়তার সময় স্থির থাকার জন্য যথেষ্ট শক্তিশালী মানসিকতা গড়ে তোলার বিষয়ে। লেক্কের মতে, দীর্ঘমেয়াদী সম্পদের জন্য সবচেয়ে বড় হুমকি বাজারের অস্থিরতা নয়, এটি মানসিক অস্থিরতা। লেখক একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে শুরু করেছেন: বাজারের উত্থান পতন তাদের স্বাভাবিক চক্রের অংশ। তবে গড় বিনিয়োগকারীরা এই ওঠানামার প্রতি আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখান। যখন বাজার উত্থান পতন করে, তখন তারা আত্মবিশ্বাসী বোধ করেন, এমনকি অজেয় বোধ করেন। যখন বাজারের পতন হয়, তখন তারা আতঙ্কিত হন, সম্ভাব্য সবচেয়ে খারাপ সময়ে অর্থ উত্তোলন করেন। লেখক পরামর্শ দিয়েছেন যে এই আবেগগত ধরনটি যে কোনো বাজারের মন্দার চেয়ে অনেক বেশি সম্পদ ধ্বংস করে। অটল থাকার জন্য একজনকে আবেগগত কোলাহল থেকে বিচ্ছিন্ন হতে হবে এবং দীর্ঘমেয়াদী বোঝাপড়ায় নিজেদেরকে বদ্ধমূল করতে হবে। তিনি ব্যাখ্যা করেন যে আর্থিক শিল্প ভয় এবং উত্তেজনার উপর ভর করে। সংবাদ মাধ্যমগুলি অস্থিরতা বৃদ্ধি করে, কারণ ভয় মনোযোগ আকর্ষণ করে এবং উত্তেজনা জল্পনা কল্পনাকে ইন্ধন যোগায়। কিন্তু লেখক জোর দিয়ে বলেন যে সফল বিনিয়োগের জন্য এই বাহ্যিক কারণগুলিকে উপেক্ষা করা প্রয়োজন। তাঁর মতে, একজন বিনিয়োগকারীর বাজারের ওঠানামাকে সেইভাবে বিবেচনা করা উচিত যেভাবে একজন অভিজ্ঞ নাবিক বাতাসকে আচরণ করেন, ভয় পাওয়ার মতো কিছু নয়, বরং চলাচলের জন্য একটি প্রাকৃতিক শক্তি হিসাবে। এই অধ্যায়ে
দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ নিখুঁত সময়ের মাধ্যমে নয়, বরং বাজারে সময়ের মাধ্যমে তৈরি হয়। দশকের পর দশক ধরে তীব্র মন্দার দিকে তাকালেও ঊর্ধ্বমুখী গতিপথে অস্থায়ী পতন দেখা যায়। যারা বিনিয়োগ করে থাকে তারা সম্পদ বৃদ্ধি করে, যারা আতঙ্কিত হয়ে বাজার থেকে বেরিয়ে যায় তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করে। লেখক পরামর্শ দিয়েছেন যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ভয়কে ধৈর্যে এবং ধৈর্যকে সমৃদ্ধিতে রূপান্তরিত করে। এই বিষয়টিকে আরও গভীর করার জন্য লেখক আবেগগত সীমার ধারণাটি উপস্থাপন করেছেন। প্রতিটি বিনিয়োগকারীর একটি ভাঙন বিন্দু থাকে যখন ভয় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এই সীমা বোঝা অপরিহার্য। কিছু ব্যক্তি উচ্চ অস্থিরতার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অন্যরা নন। লেখক ব্যাখ্যা করেছেন যে একটি পোর্টফোলিও আর্থিক লক্ষ্যের মতোই আবেগগত ক্ষমতা প্রতিফলিত করা উচিত। যখন একজন বিনিয়োগকারী তাদের ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ হন, তখন তাদের আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখানোর সম্ভাবনা অনেক কম থাকে। তিনি বৈচিত্র্যের শক্তি নিয়েও আলোচনা করেন। বৈচিত্র্যকরণ কেবল একটি কৌশল নয়, এটি একটি মানসিক সুরক্ষা। যখন বিভিন্ন সম্পদ শ্রেণী, অঞ্চল এবং শিল্পে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া হয়, তখন মন্দাগুলি পরিচালনাযোগ্য হয়ে ওঠে। লেখক ব্যাখ্যা করেন যে বৈচিত্র্য মানসিক প্রভাবকে নরম করে তোলে, কারণ এক ক্ষেত্রে ক্ষতি স্থিতিশীলতা বা অন্য ক্ষেত্রে লাভ দ্বারা পূরণ করা হয়। এই ভারসাম্য আতঙ্ক হ্রাস করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে। এরপর অধ্যায়টি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে উপেক্ষিত দক্ষতাগুলির মধ্যে একটি পরীক্ষা করে, কিছুই না করার ক্ষমতা। লেখের মতে, নিষ্ক্রিয়তা প্রায়শই ধ্রুবক পদক্ষেপের চেয়ে বেশি শক্তিশালী। অনেক বিনিয়োগকারী প্রতিটি বাজারের গতিবিধির প্রতি সাড়া দিতে বাধ্য বোধ করেন, বিশ্বাস করেন যে পদক্ষেপ অগ্রগতির সমান। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে অপ্রয়োজনীয় পদক্ষেপ প্রায়শই ভুলের দিকে পরিচালিত করে। কখন স্থির থাকতে হবে, কখন সিস্টেমের উপর আস্থা রাখতে হবে এবং কখন সময়কে তার কাজ করতে দিতে হবে তা জানার মধ্যে প্রকৃত দক্ষতা নিহিত। এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য তিনি একটি রূপক উপস্থাপন করেছেন। কল্পনা করুন একটি বনে বেড়ে ওঠা একটি গাছ। এর বৃদ্ধি অবিরাম কিন্তু অদৃশ্য। যদি কেউ প্রতিদিন এর ডালগুলিকে দ্রুত বৃদ্ধি করার চেষ্টা করে, তবে তারা কেবল এটির ক্ষতি করবে। সম্পদ একইভাবে আচরণ করে। এটি শান্তভাবে এবং স্থিরভাবে বৃদ্ধি পায় যখন এটি অক্ষত থাকে। লেখক জোর দিয়ে বলেছেন যে একজন অটল বিনিয়োগকারী বৃদ্ধির স্বাভাবিক গতিকে সম্মান করেন। এই অধ্যায়ে অতিরিক্ত ফি এবং কর বাদ দেওয়ার গুরুত্ব আরও অন্বেষণ করা হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে ফিতে সামান্য হ্রাসও দীর্ঘমেয়াদী রিটার্ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। অপ্রয়োজনীয় আর্থিক ঘর্ষণ কমিয়ে একজন বিনিয়োগকারী তাদের সম্পদের ভিত্তি মজবুত করেন। লেখকের মতে, একজন অটল বিনিয়োগকারী কেবল লাভের সন্ধান করেন না, তারা তাদের লাভকে ক্ষয় থেকে রক্ষা করেন। এরপর তিনি যে কোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি নিয়ে আলোচনা করেন। উদ্দেশ্যের নিশ্চয়তা। যখন একজন ব্যক্তি জানেন যে তারা কেন বিনিয়োগ করছেন, স্বাধীনতার জন্য, পারিবারিক নিরাপত্তার জন্য অথবা ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য, তখন সাময়িক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। উদ্দেশ্য একটি আবেগগত নোঙর হয়ে ওঠে। বাজার বিশৃঙ্খল হয়ে উঠলে এটি স্পষ্টতা এবং সন্দেহ দেখা দিলে আত্মবিশ্বাস প্রদান করে। অধ্যায়টি একটি শক্তিশালী অনুস্মারক দিয়ে শেষ হচ্ছে। একজন অটল বিনিয়োগকারী হওয়ার জন্য অসাধারণ বুদ্ধিমত্তা বা অভিজাতদের প্রবেশাধিকারের প্রয়োজন হয় না। এর জন্য প্রয়োজন মানসিক শৃঙ্খলা, কৌশলগত কাঠামো এবং অন্যরা যখন চাপে পড়ে তখন শান্ত থাকার ইচ্ছা। লেখকের মতে, অটলতা কোনো আর্থিক বৈশিষ্ট্য নয়, এটি একটি মানসিক বৈশিষ্ট্য। যখন এটি বিকশিত হয়, তখন এটি একটি আজীবন সুবিধা হয়ে ওঠে যা অস্থিরতাকে হুমকি থেকে সুযোগে রূপান্তরিত করে। এই অধ্যায়টি পরবর্তী পর্যায়ের মানসিক ভিত্তি হিসেবে কাজ করে, যেখানে আর্থিক দক্ষতা কেবল একটি কৌশল নয়, বরং একজন ব্যক্তির জীবনের বাকি অংশকে পরিচালিত করার জন্য একটি দর্শন হয়ে ওঠে।
অধ্যায় 11 উত্তরাধিকার হিসেবে আপনার আর্থিক জীবন। এই শেষ অধ্যায়ে লেখক কৌশল থেকে তাৎপর্যের দিকে ফিরেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে অর্থ আযত্বের চূড়ান্ত উদ্দেশ্য সঞ্চয়, মর্যাদা অথবা অফুরন্ত আরামায়েশের সন্ধান নয়। আসল উদ্দেশ্য হল উত্তরাধিকার। লেখকের মতে আর্থিক আয়ত্ত তখনই সম্পূর্ণ হয় যখন এটি ব্যক্তিগত নিরাপত্তা থেকে এমন কিছুতে বিকশিত হয় যা জীবনকে প্রভাবিত করে, ভবিষ্যতকে রূপ দেয় এবং এমন একটি প্রভাব ফেলে যা একজন ব্যক্তির জীবনকালের পরেও দীর্ঘস্থায়ী হয়। অধ্যায়টি উত্তরাধিকারের প্রকৃত অর্থ কী তা স্পষ্ট করে শুরু হয়। অনেকেই উত্তরাধিকারকে বৃহৎ সম্পত্তি, দাতব্য প্রতিষ্ঠান বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের সাথে যুক্ত করেন, কিন্তু লেখক পরামর্শ দেন যে উত্তরাধিকার অনেক বিস্তৃত। উত্তরাধিকার হল আপনার স্থাপন করা উদাহরণ। এটি হল আপনার সন্তানরা যে আর্থিক আচরণ পর্যবেক্ষণ করে। এটি হল শৃঙ্খলা এবং দায়িত্বের মানসিকতা যা আপনি সামনে তুলে ধরেন। এটি হল আপনার জীবন থেকে আর্থিক বিশৃঙ্খলা দূর করে আপনি যে মানসিক স্থিতিশীলতা তৈরি করেন। লেখক ব্যাখ্যা করেছেন যে এমনকি যদি একজন ব্যক্তি কখনো ভাগ্য রেখে না যান, তবুও তারা জ্ঞান, কাঠামো এবং সুযোগ রেখে যেতে পারেন, উপহার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বৃদ্ধি পায়। তিনি জোর দিয়ে বলেন যে উত্তরাধিকার মূল্যবোধের স্পষ্টতা দিয়ে শুরু হয়। লেখক ব্যাখ্যা করেন যে প্রতিটি আর্থিক পছন্দ একজন ব্যক্তির প্রকৃত অগ্রাধিকার কি তা প্রতিফলিত করে। লোকেরা হয়তো বলতে পারে যে তারা পরিবার, স্বাধীনতা, অবদান বা প্রবৃদ্ধিকে মূল্য দেয়, কিন্তু তাদের ব্যয়ের অভ্যাস, সঞ্চয় পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলি তাদের আসল মূল্যবোধ প্রকাশ করে। মূল মূল্যবোধের সাথে আর্থিক আচরণের সমন্বয় করা একটি অর্থপূর্ণ উত্তরাধিকার গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী উপায়গুলির মধ্যে একটি। এটি নিশ্চিত করে যে অর্থ পরিচয়কে বিকৃত করার পরিবর্তে এটিকে পরিবেশন করে। এই অধ্যায়টি আর্থিক স্বাধীনতার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করে বিস্তৃত হয়েছে। যখন একজন ব্যক্তি স্থিতিশীলতা অর্জন করে, তখন তারা আর পরবর্তী প্রজন্মের কাছে ভয় এবং অভাব প্রেরণ করে না। পরিবর্তে তারা আত্মবিশ্বাসকে অতিক্রম করে, তারা বোধগম্যতাকে অতিক্রম করে। তারা এই বিশ্বাসকে অতিক্রম করে যে আর্থিক স্বাধীনতা একটি স্বপ্ন নয়, এটি একটি দক্ষতা যা শেখা যায়। লেখকের মতে পরিবারের মধ্যে আর্থিক উদ্বেগের চক্র ভেঙে ফেলা একজন ব্যক্তির দেওয়া সবচেয়ে বড় উত্তরাধিকারগুলির মধ্যে একটি। এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, ঝুঁকি, সুযোগ এবং স্থিতিস্থাপকতার প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। এরপর তিনি অবদানের ধারণাটি উপস্থাপন করেন। লেখক ব্যাখ্যা করেন যে একজন ব্যক্তি যখন আর্থিক নিরাপত্তা অর্জন করেন, তখন স্বাভাবিকভাবেই তাদের মনোযোগ বাইরের দিকে চলে যায়। তারা কিভাবে অন্যদের উন্নতি করতে পারেন, কিভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সমর্থন করতে পারেন এবং কিভাবে তারা তাদের সম্পদ ব্যবহার করে স্থায়ী প্রভাব তৈরি করতে পারেন তা বিবেচনা করতে শুরু করেন। অবদান নিজেই সম্পদের এক রূপ হয়ে ওঠে, যা গ্রহীতার পাশাপাশি দাতাকেও সমৃদ্ধ করে। লেখকের মতে সম্পদ তার গভীরতম অর্থ খুঁজে পায় যখন এটি নিজের জীবনকে উন্নত করার জন্য ব্যবহৃত হয়। এই অধ্যায়ে পরামর্শদানের ধারণার দিকে এগিয়ে যাওয়া হয়েছে। আর্থিক দক্ষতা একজন ব্যক্তিকে অন্যদের পথ দেখাতে সাহায্য করে, বিমূর্ত তত্ত্ব দিয়ে নয়, বরং জীবিত অভিজ্ঞতা দিয়ে। লেখক পরামর্শ দিয়েছেন যে জ্ঞান ভাগাভাগি করা উদারতার একটি শক্তিশালী রূপ। যখন কেউ তাদের সম্প্রদায়কে, তাদের সন্তানদেরকে অথবা অর্থ কিভাবে কাজ করে তা স্পষ্টভাবে শেখায়, তখন তারা ক্ষমতায়নের তরঙ্গ তৈরি করে। জ্ঞান অর্থের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পায়। একটি মাত্র অন্তর্দৃষ্টি অন্য ব্যক্তির জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। লেখক এরপর উত্তরাধিকারের আবেগগত দিকটি তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন যে অনেক ব্যক্তি অর্থ নিয়ে আলোচনা করতে ভয় পান। তারা পরিবার, অংশীদার বা শিশুদের সাথে বিষয়টি এড়িয়ে যান কারণ এটি উত্তেজনাপূর্ণ বা অস্বস্তিকর বোধ করে। কিন্তু লেখক যুক্তি দেন যে অর্থের চারপাশে নীরবতা নিরাপত্তাহীনতাকে স্থায়ী করে তোলে। খোলামেলা কথোপকথন, ভাগ করা পরিকল্পনা এবং স্বচ্ছ বোঝাপড়া আস্থা তৈরি করে এবং উদ্বেগ কমায়।
মানসিক উন্মুক্ততা উত্তরাধিকারের অংশ হয়ে ওঠে, নিশ্চিত করে যে অর্থ নিষিদ্ধ নয় বরং একটি হাতিয়ার হয়ে ওঠে। তিনি বার্তাটিকে আরও গভীর করার জন্য একটি রূপক উপস্থাপন করেন। কল্পনা করুন দূরের তীরে একটি বাতিঘর। এর উদ্দেশ্য নিজের জন্য জমি আলোকিত করা নয়, এর উদ্দেশ্য হল অন্ধকারের মধ্য দিয়ে অন্যদের নিরাপদে পরিচালিত করা। লেখক ব্যাখ্যা করেন, আর্থিক দক্ষতাও একই কাজ করে। এটি একজন ব্যক্তিকে তাদের পরিবার বা সম্প্রদায়ের স্থিতিশীল শক্তিতে পরিণত করতে সাহায্য করে। তাদের শৃঙ্খলা নির্দেশনায় পরিণত হয়, তাদের স্পষ্টতা দিক নির্দেশনায় পরিণত হয়, তাদের ব্যবস্থা উদাহরণ হয়ে ওঠে, তাদের কর্মকাণ্ড এমন একটি পথ আলোকিত করে যা অন্যরা অনুসরণ করতে পারে। অধ্যায়টি যখন শেষের দিকে এগিয়ে আসছে, লেখক জোর দিয়ে বলছেন যে উত্তরাধিকার পরিমাপ করা হয় না, বরং প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। একটি বিনয়ী কিন্তু সুগঠিত আর্থিক জীবন একটি অমিতব্যয়ী কিন্তু অস্থির জীবনের চেয়ে বেশি জীবনকে প্রভাবিত করতে পারে। যে সম্পদ সংগঠিত, সুরক্ষিত এবং বোধগম্য, তা টিকে থাকে। যে সম্পদ অব্যবস্থাপনা করা হয় বা ভুল বোঝাবুঝি করা হয়, তা বিলীন হয়ে যায়। লেখকের মতে, আর্থিক সাক্ষরতার উত্তরাধিকার প্রায়শই যে কোনো বস্তুগত উত্তরাধিকারের চেয়ে বেশি মূল্যবান। বইটির শেষ বার্তা ক্ষমতায়নের উপর কেন্দ্রীভূত। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ আয়ত্ত করা শেষ পর্যন্ত সংস্থা পুনরুদ্ধারের বিষয়ে। এটি পরিস্থিতি দ্বারা পরিচালিত হতে অস্বীকার করার পরিবর্তে জ্ঞান এবং শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতিকে রূপ দেওয়ার বিষয়ে। যখন একজন ব্যক্তি সম্পদের যান্ত্রিকতা বোঝেন, তখন তিনি আর অনিশ্চয়তার দ্বারা হুমকি বোধ করেন না। তারা তাদের নিজস্ব ভাগ্যের সক্ষম অংশগ্রহণকারী হয়ে ওঠেন। অধ্যায়টি এই স্মরণ করিয়ে দিয়ে শেষ হয় যে আর্থিক দক্ষতা অর্জনের যাত্রা কোনো ক্ষণস্থায়ী প্রচেষ্টা নয়। এটি একটি আজীবন সম্পর্ক যা স্পষ্টতা, ব্যবস্থা, ধৈর্য এবং অবিচ্ছিন্ন শিক্ষার মাধ্যমে নির্মিত। লেখক পাঠককে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে উৎসাহিত করেন, কারণ তিনি জানেন যে তাদের কেবল নিজেদের জন্য আর্থিক স্বাধীনতা তৈরি করার ক্ষমতা নেই, বরং যারা অনুসরণ করে তাদের জন্য স্থায়ী শক্তি তৈরি করার ক্ষমতা রয়েছে। শেষ প্রতিফলনে লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ লক্ষ্য নয়, স্বাধীনতা লক্ষ্য, স্থিতিশীলতা লক্ষ্য, প্রভাব লক্ষ্য, এবং যখন এই লক্ষ্যগুলি অর্জন করা হয়, তখন একজন ব্যক্তির আর্থিক জীবন কেবল ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এটি তাদের জ্ঞান, সিদ্ধান্ত এবং উদাহরণ দ্বারা প্রভাবিত প্রত্যেকের জীবনে বোনা একটি উত্তরাধিকার হয়ে ওঠে। এই বইয়ের যাত্রাপথে আমরা একটি একক অটল সত্যের দিকে যাত্রা করি। আর্থিক দক্ষতা কেবল কিছু লোকের জন্য সংরক্ষিত কোনো সুযোগ নয়। আর্থিক দক্ষতা ধনী হওয়ার বিষয় নয়, এটি অটল হওয়ার বিষয়। এটি স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে একটি জীবন গড়ে তোলার বিষয়। এমন একটি জীবন যেখানে অর্থ আপনার সেবা করে, বিপরীতভাবে নয়। এমন একটি জীবন যেখানে আপনার পছন্দগুলি উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, ভয় দ্বারা নয়। এমন একটি জীবন যেখানে আপনার আজকের কাজ আগামীকালের জন্য স্বাধীনতা তৈরি করে। এই যাত্রাটি লেখক আপনাকে চালিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আপনার সিদ্ধান্তের দ্বারা গঠিত ভবিষ্যতের দিকে। একটি যাত্রা আপনার বোধগম্যতার দ্বারা শক্তিশালী এবং আপনার নির্বাচিত উত্তরাধিকার দ্বারা উন্নত।